আমার নাম রাইসা চৌধুরী, বয়স ২৭। গত ২০টা বছর ধরে আমার বাবা মা আমাকে পরিবারের সবচেয়ে ভোঁটা মাথার মেয়ে ছাড়া আর কিছুই ভাবেননি। অন্যদিকে আমার বড় বোন তানজিনা একের পর এক অক্সফোর্ডের ডিগ্রি আর পৈতৃক সম্পত্তির প্রতিশ্রুতি করিয়েছে। ডিনার টেবিলে বসে তারা আমার ডিসলেক্সিয়া নিয়ে হাসি ঠাট্টা করত, পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে আমাকে দূরে রাখত। তানজিনাকে তারা যে বেতন দিত, আমার জুটত তার সামান্য একটা ভগ্নাংশ। কিন্তু তানজিনার সেই বিলাসবহুল গ্র্যাজুয়েশন পার্টিতে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে ৩৫০ অতিথির সামনে এক অচেনা মানুষ আমার হাতে এমন একটা খাম ধরিয়ে দিল, যা আমার বাবা মায়ের বলা প্রতিটি মিথ্যার মুখোশ খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা জানতই না দাদিমা সব দেখছিলেন, সব। আর তিনি আমার জন্য এমন কিছু রেখে গেছেন যা পুরো চৌধুরী গ্রুপের ভিত নাড়িয়ে দেবে। চৌধুরী পরিবার হলো ঢাকার পুরনো বনেদি পরিবার। শহরের নামি দামি হাসপাতালের ডানা থেকে শুরু করে জাদুঘরের ফলকে তাদের নাম খোদাই করা। আমার বাবা শওকত চৌধুরী সুরাইয়া এন্টারপ্রাইজ নামের এক বিশাল কমার্শিয়াল রিয়েল এস্টেট সাম্রাজ্য চালাতেন। এই সাম্রাজ্যের শুরুটা করেছিলেন আমার দাদিমা সুরাইয়া চৌধুরী ১৯৭০ সালে মতিঝিলের একটা ছোট্ট ১০x১০ রুমের অফিস থেকে। ২০২৪ সাল আসতে আসতে সেই কোম্পানির বাজার মূল্য দাঁড়ায় প্রায় ১,০০০ কোটি টাকায়। আর আমি জন্মেছিলাম ডিসলেক্সিয়া নিয়ে। ৭ বছর বয়সে রোগটা ধরা পড়ে। বইয়ের পাতার অক্ষরগুলো আমার চোখের সামনে যেন জ্যান্ত হয়ে উঠত। তারা সাঁতার কাটত, নিজেদের জায়গা বদল করত। অন্য বাচ্চাদের কাছে যেসব বাক্য পড়া ছিল ডাল ভাত, আমার কাছে সেগুলো ছিল এক একটা জটিল ধাঁধা, যা মেলাতে আমার ৩ গুণ বেশি সময় লাগত। আমার এই লড়াইয়ের জবাবে বাবা মায়ের কাছ থেকে আমি কোনো সমর্থন পাইনি, পেয়েছিলাম শুধুই লজ্জা আর অবজ্ঞা। আমার বয়স তখন ১২। তারা তানজিনার জন্য নামিদামি সব টিউটর রাখল, ছায়ানোটে পিয়ানো শেখার জন্য, ফ্রেঞ্চ ভাষার ক্লাসের জন্য, আর বিদেশে পড়ার প্রস্তুতির জন্য এমন একজন শিক্ষক রাখল যাকে ঘণ্টায় ১,০০০ টাকা ফি দিতে হতো। কিন্তু যখন আমি আমার পড়ার সমস্যা নিয়ে একটু সাহায্যের কথা তুললাম, মা ফারহানা চৌধুরী কেবল একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাইসা, আমরা এমনিতেই স্পেশালিস্টদের পেছনে অনেক টাকা ঢেলেছি। একটা পর্যায়ে এসে আমাদের মেনে নিতেই হবে যে সব বাচ্চা আসলে পড়াশোনার জন্য জন্মায় না। আমার বয়স ছিল মাত্র ১২। আমি মায়ের কথাটাই বিশ্বাস করে নিয়েছিলাম। তাই বাধ্য হয়ে আমি নিজের মতো করে বাঁচার উপায় বের করলাম। অডিও বুক হয়ে উঠল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি নিজের মতো করে ভিজুয়াল নোটস, ডায়াগ্রাম আর ফ্লোচার্টের একটা অদ্ভুত সিস্টেম তৈরি করলাম। প্রথাগত পড়াশোনা আমাকে যা বোঝাতে পারত না, আমার এই আঁকিবুকি করা ছকগুলোই আমাকে সেই তথ্যগুলোই খুব সহজে গিলিয়ে দিত। আর প্রতি শুক্রবার বিকেলে আমি ধানমন্ডিতে দাদিমার পুরনো বাড়িটায় চলে যেতাম। সেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা আমার পাশে বসে থাকতেন। কোনো খটোমটে বই দিয়ে নয়, বরং গল্পের ছলে তিনি আমাকে দুনিয়ার সব জটিল বিষয় বোঝাতেন। একবার দাদিমা তার বয়সের ভারে কুঁচকে যাওয়া হাতটা আমার হাতের উপর রেখে বলেছিলেন, রাইসা, তুই হয়তো অন্যদের চেয়ে একটু ধীরে পড়িস, কিন্তু তুই এমন অনেক কিছু দেখতে পাস যা অন্যরা টেরই পায় না। এটা কোনো অক্ষমতা নয় রে পাগলি, এটা হলো এক অন্যরকম দৃষ্টি। দাদিমার সেই কথার মানে আমি তখন পুরোপুরি বুঝিনি, পরে অবশ্য বুঝেছিলাম। কিন্তু তার আগে আমাকে চৌধুরী পরিবারের লুকানো কলঙ্ক হিসেবে আরও ১৫টা বছর টিকে থাকতে হয়েছিল। সালটা ২০১৮, ঈদের দিন। আমাদের গুলশানের ডুপ্লেক্স বাড়ির মেহগনি কাঠের বিশাল ডাইনিং টেবিলের চারপাশে পরিবারের ২০ জন আত্মীয় বসে আছেন। মাথার ওপরে ঝাড়বাতির আলো, নামিদামি কেটারিংয়ের খাবার, সব মিলিয়ে চৌধুরী পরিবারের নিখুঁত আভিজাত্যের এক বাৎসরিক প্রদর্শনী চলছিল। বাবা টেবিলের এক মাথায় দাঁড়িয়ে তার হাতের ক্রিস্টালের গ্লাসটা উঁচিয়ে ধরলেন। আমি আপনাদের একটা সুখবর দিতে চাই। বোর্ডরুমে যে গম্ভীর কর্তৃত্ব নিয়ে তিনি কথা বলেন, ঠিক সেই স্বরেই বলে উঠলেন, তানজিনা অক্সফোর্ড ল স্কুলে ফুল স্কলারশিপ পেয়েছে। পুরো ঘর করতালিতে ফেটে পড়ল। তানজিনা খুব সুন্দর করে মেপে মেপে একটা লজ্জারাঙা হাসি দিল। বাবা খুশিতে ডগমগ হয়ে বলতে লাগলেন, আমার বড় মেয়ে চৌধুরী পরিবারের ৩ প্রজন্মের মধ্যে প্রথম অক্সফোর্ডে যাচ্ছে। ও এই পরিবারকে আর আমাদের কোম্পানিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। আবারও হাততালি। বড় চাচা তানজিনার পিঠ চাপড়ে দিলেন। ফুপু আনন্দে চোখ মুছলেন। তারপর বাবার দৃষ্টি টেবিল গড়িয়ে আমার দিকে এসে ঠেকল। আর রাইসা? বাবা একটু থামলেন। তার কণ্ঠের সেই উষ্ণতা হঠাৎ করেই যেন কর্পূরের মতো উড়ে গেল। যাই হোক, রাইসাও তো আমাদের সাথেই আছে। কয়েকজন আত্মীয় একটু হাসল। ওই যে মানুষ যখন কি বলবে বুঝতে পারে না, তখন পরিস্থিতি সামাল দিতে যেমন অস্বস্তিকর হাসি দেয়, ঠিক তেমন। তানজিনা কিন্তু আমার হয়ে একটা কথাও বলল না। উল্টো সেও তাদের সাথে হাসিতে যোগ দিল।
আমি একদৃষ্টে আমার প্লেটের দিকে তাকিয়ে রইলাম। চোখের জল যেন কোনোভাবেই গাল বেয়ে না পড়ে সেই চেষ্টায় প্লেটের খাসির রোস্টটা আমার চোখে ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই টেবিলের নিচে একটা হাত আমার হাতটা খুঁজে নিল। রোগাটে পাতলা চামড়ার একটা হাত। দাদিমা, যিনি ঠিক আমার উল্টো দিকে বসেছিলেন, শক্ত করে আমার হাতটা চেপে ধরলেন। আমি যখন মুখ তুলে তাকালাম, দেখলাম তার চোখে একটা ভয়ঙ্কর আগুন জ্বলছে। নিজের ছেলের প্রতি এক অদ্ভুত ক্ষোভ যেন ছিটকড়ে বেরোচ্ছে, কিন্তু তিনি তখন কিছুই বললেন না, একটা শব্দও না। কিন্তু ঠিক 3 মাস পর তিনি আমাকে তার ধানমন্ডির বাড়িতে ডেকে পাঠালেন। বললেন আমাকে খুব জরুরি একটা জিনিস দেখাতে চান। আমি তখনও জানতাম না সেই ঈদে রাতের ওই ডিনার 20 জন সাক্ষীর সামনে ওই অবহেলার মুহূর্তটা আসলে এমন কিছুর জন্ম দিয়েছিল যা পুরোপুরি বিস্ফোরিত হতে সময় নেবে পাক্কা 5 বছর। 2022 সালে একটা সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন শেষ করি। কোনো বিদেশি ডিগ্রি নয়, কোনো নামি দামি ট্যাগ নয়। আমি সুরাইয়া এন্টারপ্রাইজে একটা চাকরির জন্য আবেদন করলাম। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে আমিও কিছু করতে পারি, এই পারিবারিক ব্যবসা আমারও ভবিষ্যৎ হতে পারে। বাবা আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে দিলেন। বেতন মাসে মাত্র 30,000 টাকা। ঠিক একই মাসে তানজিনা কোম্পানিতে যোগ দিল চিফ লিগ্যাল কাউন্সিল হিসাবে। তার বেতন 2.5 লাখ, সাথে বোনাস তো আছেই। আমার কাজের পরিধি ছিল ডকুমেন্ট ফটোকপি করা, মিটিং রুম বুক করা, আর এমন সব এক্সিকিউটিভদের জন্য কফি বানিয়ে আনা যারা কোনোদিন আমার নামটাই জানার প্রয়োজন মনে করেনি। আমাকে কোনোদিন একটা মিটিংয়েও ডাকা হয়নি, কোনো কন্ট্রাক্ট পেপার চোখে দেখতেও দেওয়া হয়নি। কিন্তু আমি দেখতাম, আমি চুপচাপ শুনতাম। ওই ফটোকপি রুমের লম্বা বিরক্তিকর সময়গুলোতে আমি নিজের সম্পর্কে একটা নতুন জিনিস আবিষ্কার করি। আমি এমন সব প্যাটার্ন ধরতে পারতাম যা অন্যদের চোখে এড়িয়ে যেত। করিডোরে দাঁড়িয়ে এক্সিকিউটিভরা যখন বিভিন্ন ডিল নিয়ে আলোচনা করত, আমি মনে মনে তাদের সম্পর্ক, টাকার লেনদেন আর সম্ভাব্য ঝামেলার একটা ফ্লোর চার্ট এঁকে ফেলতাম। পড়তে না পারার অক্ষমতা ঢাকতে গিয়ে ছোটবেলায় যে স্কিলটা আমি তৈরি করেছিলাম, সেটাই এখন অন্য একটা শক্তিতে রূপ নিয়েছিল। আর এই জিনিসটাই দাদিমা আমাকে শিখিয়েছিলেন। শুক্রবারের সেই বিকেলগুলোতে তিনি কোম্পানির পুরনো দিনের চুক্তিপত্রগুলো বিছিয়ে আমাকে পড়তে শেখাতেন। শব্দ ধরে ধরে নয়, বরং একটা সিস্টেম হিসেবে, একটা কাঠামো হিসেবে। 2019 সালের কথা। দাদিমার শরীর তখন ভাঙতে শুরু করেছে। একদিন তিনি আমাকে বলেছিলেন, তোর বাবা কন্ট্রাক্ট পড়ে একজন আইনজীবীর মতো। সে শুধু খোঁজে কোথায় ফাঁক ফোকর আছে আর কিভাবে সুযোগ নেওয়া যায়। কিন্তু তুই এগুলো পড়িস একজন আর্কিটেক্টের মতো। তুই দেখতে পাস কিভাবে সবগুলো টুকরো একে অপরের সাথে জোড়া লাগে। ঠিক সেই দিনই তিনি আমার হাতে মেহগনি কাঠের একটা ছোট্ট বাক্স তুলে দিয়েছিলেন। বাক্সের কবজাগুলো ছিল পিতলের। এটা সাবধানে রাখিস, তিনি বলেছিলেন। এখনই খুলিস না, যখন তোর এটা দরকার হবে তুই নিজেই বুঝতে পারবি। আমি বাক্সটা বাড়ি নিয়ে এসেছিলাম। আলমারির একদম ভেতরের তাকে লুকিয়ে রেখেছিলাম। চেষ্টা করেছিলাম দাদিমার ওই অদ্ভুত ভারী কথাগুলো ভুলে থাকতে। 2019 সালের মার্চ মাস। দাদিমার বয়স তখন 82। এক সময়ের শক্তপোক্ত মানুষটা একেবারে শুকিয়ে গেছেন। আরামকেদারার বালিশে তার রূপালী চুলগুলো এলোমেলো হয়ে থাকত, কিন্তু তার ওই তীক্ষ্ণ সব কিছু বুঝে ফেলা চোখ দুটো একটুও ম্লান হয়নি। বসে এখানে রায়সা। আমি তার উল্টো দিকে বসলাম। এই বসার ঘরটাতেই আমার জীবনের কতগুলো শুক্রবার কেটেছে। চারপাশের দেয়ালগুলো পুরনো সব ছবিতে ঢাকা। একটাতে দাদিমা 1960-এর দশকে মতিঝিলে তার প্রথম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, আরেকটাতে তিনি তখনকার মেয়রের সাথে হাত মেলাচ্ছেন। 1987 সালের বর্ষসেরা নারী উদ্যোক্তার পুরস্কার নেওয়ার ছবিও আছে। কিন্তু অবাক করা বিষয় হল, এই কোম্পানির বর্তমান কর্ণধার আমার বাবার কোনো ছবি সেখানে ছিল না। আমি সুরাইয়া এন্টারপ্রাইজ শূন্য থেকে দাঁড় করিয়েছি। তার গলায় কয়েক দশকের সেই ইস্পাত কঠিন তেজটা স্পষ্ট টের পাচ্ছিলাম। একটা ছোট অফিস, একজন মাত্র পিয়ন আর 60 বছরের হাড় ভাঙা খাটুনি। আর তোর বাবা? তিনি একটু থামলেন। তার চেহারা একটা তিক্ততার ছায়া খেলে গেল। তোর বাবা এটা রেডিমেড পেয়েছে, সে এটা তিলে তিলে গড়ে তোলেনি। তাই শূন্য থেকে কিছু তৈরি করার মর্ম সে কোনোদিন বুঝবে না। সে মানুষকে মাপে তাদের ডিগ্রি দিয়ে, তাদের সার্টিফিকেটের ভার দিয়ে, আর বোর্ডরুমে তারা কত সুন্দর করে কথা বেচতে পারে তা দিয়ে। দাদিমা একটু সামনে ঝুঁকলেন। কিন্তু আমি মানুষকে মাপে তারা দুর্বলদের সাথে কেমন আচরণ করে তা দিয়ে। আর তুই রাইসা,
এই পুরো পরিবারে একমাত্র তুই জানিস কিভাবে মানুষের সাথে মায়া দিয়ে মিশতে হয়। এই কথা বলেই তিনি কাঠের বাক্সটা আমার হাতে গুজে দিয়েছিলেন। এর ভেতরে এমন কিছু আছে যা একদিন তোর কাজে আসবে, তবে এখন নয়। তুই এখনও প্রস্তুত হোসনি, আর তো শখও না। তার মুঠিটা শক্ত হয়ে এলো। যখন সময় আসবে, যখন তোর বাবা নিজের আসল রূপটা তোর সামনে খুলে ধরবে, তখন তুই ঠিক বুঝতে পারবি কি করতে হবে। আমি তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম তিনি কি বোঝাতে চাইছেন, বাক্সের ভেতরে কি আছে, আর এই কাজের জন্য তিনি আমাকেই কেন বাছলেন। কিন্তু তিনি প্রসঙ্গ বদলে ফেললেন। আবহাওয়া, তার ছাদের বাগান, আর তিনি যে বইটা পড়ছিলেন তা নিয়ে কথা বলতে শুরু করলেন। এর ঠিক 18 মাস পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। প্যানক্রিয়াটিক ক্যান্সার। হাসপাতালের বিছানায় শেষ সময়টায় আমি তার হাত ধরে বসেছিলাম। পুরো পরিবারের মধ্যে আমি একাই ছিলাম তার পাশে। আলমারিতে রাখা সেই কাঠের বাক্সটা তখনও খোলাই হয়নি। 2024 সালের এপ্রিল মাস, মঙ্গলবার বিকেলবেলা ইমেলটা এলো। সাবজেক্ট লাইনে লেখা, পজিশন রিস্ট্রাকচারিং কনফিডেন্সিয়াল। ডিয়ার মিস চৌধুরী, আমাদের কোম্পানির চলমান সাংগঠনিক অপটিমাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবে আপনার বর্তমান পদটি বিলুপ্ত করা হচ্ছে। আগামী 1 জুলাই 2024 থেকে এটি কার্যকর হবে। আপনার সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে এইচআর বিভাগ আপনার সাথে যোগাযোগ করবে। আমি ইমেলটা 3 বার পড়লাম। অক্ষরগুলো বরাবরের মতোই চোখের সামনে ভাসল, জায়গা বদল করল, তারপর আবার সেই একই নিষ্ঠুর বার্তা হয়ে স্থির হল। তারা আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছে। সেদিন সন্ধ্যায় আমি অফিসে অনেকক্ষণ রয়ে গেলাম। এমন সব ফাইল গোছাচ্ছিলাম যা আসলে জীবনেও কেউ খুলে দেখবে না। আমার কিউবিকাল আর বাবার বিশাল কর্নার অফিসের মাঝখানে একটা পাতলা দেয়াল ছিল। ওপাশ থেকে আমি গলার আওয়াজ পাচ্ছিলাম, বাবা আর মা। তানজিনা যখন কোম্পানির দায়িত্ব নেবে তখন ওকে এখানে রাখা যাবে না, এটা দেখতে খুব খারাপ দেখায়। কোম্পানির সিইওর নিজের বোন পিয়নের মতো কাজ করছে, মানুষজন তো প্রশ্ন তুলবে। কি ধরনের প্রশ্ন? মায়ের গলা শোনা গেল। তারা জিজ্ঞেস করবে কেন ও লিডারশিপে নেই, কেন আমরা ওকে প্রমোশন দেইনি। বাবা একটু থামলেন, কেন ও এমন ভতা মাথার? মায়ের উত্তরটা এলো খুব শান্ত, প্রায় আদুরে গলায়, আমরা ওর জন্য আমাদের সাধ্যমতো সবই করেছি শকত, কিন্তু সত্যি বলতে কি, কিছু বাচ্চার ভেতরে আসলে ওই জিনিসটাই থাকে না। ঠিক তাই, আর সেজন্যই ওকে বিদায় করতে হবে। আমরা ওকে বেশ ভালো একটা টাকার অঙ্ক দিয়ে দেব, ও নিজের মতো অন্য কিছু একটা খুঁজে নেবে, এমন কিছু যা ওর মতো কম বুদ্ধির কারোর সাথে মানায়। আজকে তুমি যতটুকু পেয়েছ এর নিচে তুমি আর নামতে পারো না। এখান থেকে তোমার উত্থানই শুরু হবে। আমার চোখ ঠেলে একটা পর চাইল। আমি দেয়ালটার উপর হাতের তালু চেপে ধরলাম। 30,000 টাকা মাসের বেতন। 2 রুমমেটের সাথে যে ছোট্ট ফ্ল্যাটটা শেয়ার করে থাকি তার ভাড়াই তো চলে যায় 15,000। আমার জমানো কোনো টাকা নেই, বিপদের দিনে বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। এই চাকরিটা গেলে 2 মাসের মধ্যে আমাকে আক্ষরিক অর্থেই রাস্তায় এসে দাঁড়াতে হবে। কিন্তু এই টাকার চিন্তাটা আমার বুকে পাথর হয়ে বসেনি। যে নির্মম সত্যিটা বরফের মতো আমার হাড়ের ভেতর সেদিয়ে যাচ্ছিল তা হল, আমি যদি আজ ওদের এই সিদ্ধান্ত মেনে নিই, যদি আমি ওদের দেওয়া ব্যর্থ তকমাটা গায়ে মেখে নিই, তাহলে সারা জীবন আমাকে এই পরিবারের একজন ব্যর্থ, বাতিল সদস্য হয়েই কাটাতে হবে। আমি আসলেই ব্যর্থ বলে নয়, বরং আমাকে কখনো সফল হওয়ার একটা সুযোগই দেওয়া হয়নি বলে। আগামীকাল তানজিনার গ্র্যাজুয়েশন পার্টি। আমি শুধু ভাবছিলাম বাবা কাল সবার সামনে আর কি কি নতুন চমক দেওয়ার প্ল্যান করে রেখেছেন। 15ই মে 2024, প্যানাসেফিকের সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুম। 350 অতিথি দিয়ে সাজানো জমকালো এক আসর। কোম্পানির বিজনেস পার্টনার, বড় বড় ইনভেস্টর, নামিদামি ল ফার্মের উকিল, আর এমন সব আত্মীয় স্বজন যাদের আমি জীবনে হয়তো 2-1 দেখেছি। সিল্কের টেবিল ক্লথের ওপর ক্রিস্টালের ঝাঁকবাতির আলো পড়ে কেমন এক মায়াবী রূপ তৈরি করেছে। এক কোণায় 12 জনের একটা ব্যান্ড দল সফট মিউজিক বাজাচ্ছে। এটা ছিল শওকত চৌধুরীর নিজস্ব রাজ্য, তার নিজের মঞ্চ, যেখানে তিনি পারফর্ম করতেন একজন সফল পিতা, একজন ধনকুবের এবং এমন একজন মানুষ হিসাবে যার সব কিছু আছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে আমার আড়ং থেকে কেনা কালো সুতির জামাটার কোনা ধরে টানছিলাম। জামাটার দাম ছিল মাত্র 2,500 টাকা। আমার বেতনে এর চেয়ে দামি কিছু কেনা সম্ভব ছিল না। আমার চারপাশে সবাই ডিজাইনার গাউন আর ফিটিং করা স্যুটে ঝলমল করছিল। আমি কোনো সিট খুঁজে পাওয়ার আগেই মা আমার পথ আটকালেন। রাইসা। মায়ের চোখ আমার সস্তা মেকআপ থেকে শুরু করে পুরনো ঘষা খাওয়া জুতো জোড়ার দিকে নেমে গেল। বিরক্তিতে তার ঠোঁট দুটো সরু হয়ে এলো। তুমি এর চেয়ে ভালো কিছু পরে আসতে পারলে না? আমার কাছে এটাই সবচেয়ে ভালো ছিল।
যাই হোক, মা তার হাতের ডায়মন্ডের ব্রেসলেটটা ঠিক করতে করতে বললেন, তুমি ২৭ নম্বর টেবিলে বসবে, ওটা সার্ভিং দরজার কাছাকাছি, চেষ্টা করবে সবার চোখের আড়ালে থাকতে। অবশ্যই। আর শোনো রাইসা, মা একটু ঝুঁকে এলেন, তার শ্যানেল পারফিউমের কড়া গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। আজকের রাতটা তানজিনার, তোমার ভেতরে যদি কোনো ক্ষোভ থেকেও থাকে বা তুমি যদি ভাবো যে তোমার প্রতি অবিচার হয়েছে, সেটা নিজের ভেতরেই চেপে রাখো। দয়া করে আজ আমাদের মানসম্মান ডুবিও না। আমি কোনো উত্তর দেওয়ার আগেই তিনি হনহন করে হেঁটে চলে গেলেন। ২৭ নম্বর টেবিলটা ছিল বলরুমের একদম পেছনের দিকে, একটা পিলারের আড়ালে অনেকটা ঢাকা পড়া অবস্থায়। আমার টেবিলে বসেছিল এমন কয়েকজন দূর সম্পর্কের আত্মীয় যাদের সাথে আমার জীবনে বড়জোর 2 বার দেখা হয়েছে। ওই জায়গা থেকে আমি মূল মঞ্চটা দেখতে পাচ্ছিলাম। তানজিনার অক্সফোর্ডের গাউন পরা বিশাল একটা পোর্ট্রেট রাখা সেখানে, ওপরে বড় করে লেখা, অভিনন্দন তানজিনা চৌধুরী, অক্সফোর্ড ল ক্লাস অফ ২০২৪। আর ঠিক দরজার কাছে একা একা দাঁড়িয়েছিলেন একজন বয়স্ক মানুষ, পরনে ছাই রঙের স্যুট, চুলে রূপলি আভা। তিনি কারো সাথে মিশছিলেন না, কিছু খাচ্ছিলেন না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিক দেখছিলেন। হঠাৎ ভিড়ের ভেতর দিয়ে তার চোখ আমার চোখের সাথে মিলে গেল। কেন জানি আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। রাত 8:30টার দিকে মিউজিক থেমে গেল, চারপাশের আলো একটু ম্লান হয়ে এলো। শুধু একটা স্পটলাইট এসে পড়ল সরাসরি মঞ্চের ওপর। সেখানে বাবা দাঁড়িয়ে আছেন, হাতে ধরা শ্যাম্পেইনের গ্লাস। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ রাতে এক অসাধারণ তরুণীর সাফল্য উদযাপনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাবার কথা শেষ হওয়ার আগেই পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল। তানজিনা তার ব্যাচের সেরা ৫% ভেতর থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে। সে জাস্টিস রহমানের চেম্বারে ইন্টার্নশিপ শেষ করেছে, আর গত মাসেই রেকর্ড সময়ের মধ্যে সে দেশের অন্যতম সেরা ল ফার্মে পার্টনার ট্র্যাক পেয়েছে। বাবার গলাটা গর্বে ফুলে উঠল। কিন্তু আজ রাতে আমি শুধু ওর অতীত অর্জন উদযাপন করছি না, আমি ওর ভবিষ্যৎ ঘোষণা করতে যাচ্ছি। তানজিনা স্টেজে বাবার পাশে গিয়ে দাঁড়াল। গাঢ় সবুজ রঙের দামি পোশাকে তাকে সত্যিই রাজকন্যার মতো দেখাচ্ছিল। আজ থেকে আমি ঘোষণা করছি, আমার অবসরের পর সুরাইয়া এন্টারপ্রাইজের নতুন সিইও হবে তানজিনা। এর মধ্যে থাকছে আমাদের গুলশানের বাড়িটা, যার বর্তমান বাজার মূল্য অন্তত ২০ কোটি টাকা, একটা নতুন BMW গাড়ি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাবা ইচ্ছে করেই একটু নাটকীয় বিরতি নিলেন। আমার অবসরের পর সুরাইয়া এন্টারপ্রাইজের নতুন সিইও হবে তানজিনা। পুরো বলরুমে যেন আনন্দের বিস্ফোরণ ঘটল। সবাই আসন ছেড়ে দাঁড়িয়ে হাততালি দিতে লাগল, ক্যামেরার ফ্ল্যাশে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। তানজিনা খুব সুন্দর অভিনয় করে নিজের চোখ মুছল। ৩৫০ মানুষ সেখানে সেলিব্রেট করছে, কিন্তু তাদের মধ্যে একজনও ওই অন্ধকার কোণার ২৭ নম্বর টেবিলটার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমার পাশে বসা দূরসম্পর্কের ফুপু, যার সাথে ৮ বছর আগে কারো এক জানাজায় শেষ দেখা হয়েছিল, তিনি আমার দিকে একটু ঝুঁকে এলেন। তোমার নাম রাইসা না? আচ্ছা, তাহলে এই ঘোষণার পর তোমার কি হবে গো? আমি মুখ খুললাম, কিন্তু কোনো শব্দ বেরোল না। আমি আবার মুখ বন্ধ করে ফেললাম। কি বলবো আমি তাকে, যে এইমাত্র আমার পরিবার আমাকে সবার সামনে অস্তিত্বহীন করে দিল? যে আমার ইনবক্সে পড়ে থাকা চাকরিচ্যুতির নোটিশটা কেবল শুরুমাত্র? আমি সারা জীবন নিজেকে যে মূল্যহীন ভেবে ভয় পেয়ে এসেছি, আজ রাতে এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর সামনে তারই শিলমোহর পড়ে গেল। হাততালির শব্দ ধীরে ধীরে কমে এলো। তানজিনা বাবাকে জড়িয়ে ধরল। চারদিকে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ। আর ঠিক সেই ভিড়ের ভেতর দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই রূপলি চুলের মানুষটা আমার দিকে হেঁটে আসতে শুরু করলেন, খুব ধীরে, খুব মাপা পদক্ষেপে, যেন তিনি এই নির্দিষ্ট মুহূর্তটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলেন। মানুষটা ঠিক আমার চেয়ারের সামনে এসে থামলেন। কাছ থেকে দেখলাম লোকটা আমার ধারণার চেয়েও বয়স্ক, ৬০-এর কোঠায় বয়স, চোখ দুটো গভীর, আর হাঁটা চলায় এমন একটা সতর্কতা যেন সারা জীবন তিনি কাঠঘড়ায় আর কোর্টরুমে কাটিয়েছেন। মিস চৌধুরী? জি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি চেয়ারে সোজা হয়ে বসলাম। আমার নাম ইমতিয়াজ আহমেদ। তিনি তার স্যুটের পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। অফ হোয়াইট রঙের কার্ডে জলজল করছে ব্যারিস্টার ইমতিয়াজ আহমেদ। আমি আপনার দাদিমার ব্যক্তিগত আইনজীবী ছিলাম। দাদিমা? শব্দটা যেন একটা ঘুষির মতো এসে লাগলো আমার বুকে। দাদিমা তো ৩ বছর আগেই মারা গেছেন। আমি জানি। তিনি বসলেন না। তার চেহারার কঠোর ভাবটাও এক বিন্দু কমল না।
তিনি আপনার জন্য একটা জিনিস রেখে গেছেন, আর সেটা কখন আপনাকে দিতে হবে সে ব্যাপারে খুব কড়া নির্দেশ দিয়ে গেছেন। কথাটা বলেই তিনি তার জ্যাকেটের ভেতর থেকে মোটা কাগজের একটা খাম বের করলেন। খামের মুখটা লাল গালা দিয়ে সিল করা, তার ওপর নোটারি স্ট্যাম্প মারা। এটা কি? আমি কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম। উইল, আপনার দাদিমার আসল উইল। তার গলার স্বর এবার একদম খাদে নেমে গেল। এমন একটা উইল যার অস্তিত্ব সম্পর্কে আপনার বাবার কোনো ধারণাই নেই। আমি একদৃষ্টে খামটার দিকে তাকিয়ে রইলাম। নোটারির সিলে লেখা সেপ্টেম্বর 12, 2019। দাদিমার ধানমন্ডির বাড়িতে কাটানো সেই শুক্রবার বিকেলে ঠিক 5 মাস পর, যেদিন তিনি আমার হাতে ওই কাঠের বাক্সটা তুলে দিয়েছিলেন, ঠিক তার 5 মাস পর। আমি ঠিক বুঝতে পারছি না, আমি বিড়বিড় করে বললাম। আপনার দাদিমা আমাকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যেদিন আপনার বাবা আপনাকে সবার সামনে পৈতৃক অধিকার থেকে বঞ্চিত করবে, ঠিক সেই দিন আমাকে এই উইলটা আপনার হাতে তুলে দিতে হবে। ব্যারিস্টার ইমতিয়াজ মঞ্চের দিকে একবার তাকালেন। সেখানে বাবা আর তানজিনা তখনও সবার প্রশংসায় ভাসছেন। আমার মনে হয় সেই কাজটা এইমাত্র হয়ে গেল। খামটা হাতে নেওয়ার সময় আমার আঙুলগুলো থরথর করে কাঁপছিল। ইমতিয়াজ সাহেব, এর ভেতরে কি আছে? এই প্রথম লোকটার চোখে আমি এক ধরনের মায়া দেখতে পেলাম। আপনার দাদিমা আমাকে এই কথাটা বলতে বলেছিলেন। রাইসাকে এটা ঠিক সেই দিন দিও যেদিন শওকত ওকে বুঝিয়ে দেবে সে আসলে কেমন, কারণ ততদিনে রাইসা তৈরি হয়ে যাবে। তিনি তার টাইয়ের নটটা একটু ঠিক করে নিলেন। আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকব। আমার কার্ড আপনার কাছেই আছে। এইটুকু বলেই তিনি ঘুরে দাঁড়ালেন এবং নিমেষের মধ্যে অতিথিদের ভিড়ের ভেতর অদৃশ্য হয়ে গেলেন। ওই জাঁকজমকপূর্ণ বলরুমের ভেতরে আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি কোনো মতে পেছনের সার্ভিস দরজা ঠেলে কিচেনের পাশের একটা ফাঁকা করিডোরে এসে দাঁড়ালাম। মাথার উপরে টিউবলাইটগুলো একটানা শোঁ শোঁ শব্দ করছে। বলরুমের ওই জমকালো উদযাপনের শব্দগুলো এখানে এসে কেমন যেন গোঙানির মতো শোনাচ্ছে। লাল গালার সিলটা ভাঙার সময় আমার হাত মারাত্মকভাবে কাঁপছিল। ভেতরে 3 পাতার একটা আইনি দলিল, খুব ঘন করে লেখা, একটা নোটারি করা স্বাক্ষর, আর তারিখ সেপ্টেম্বর 12, 2019। আমি খুব ধীরে সাবধানে পড়তে শুরু করলাম। অক্ষরগুলো বরাবরের মতোই চোখের সামনে এদিক ওদিক ভাসতে লাগল, কিন্তু আমি জোর করে সেগুলোকে স্থির করলাম। আমি সুরাইয়া চৌধুরী সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে আমার পূর্বের সকল উইল বাতিল ঘোষণা করছি এবং এটিকে আমার চূড়ান্ত ও শেষ উইল হিসাবে স্বীকৃতি দিচ্ছি। দলিলের মাঝখানের একটা প্যারায় এসে আমার চোখ আটকে গেল। আমার নাতনি রাইসা চৌধুরীকে আমি সুরাইয়া এন্টারপ্রাইজেসের 51% শেয়ার দিয়ে গেলাম, যার বর্তমান মূল্য আনুমানিক 470 কোটি টাকা। সেই সাথে কোম্পানির সকল ভোটিং পাওয়ার বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আমি তাকে হস্তান্তর করলাম। আমি বাক্যটা বারবার পড়লাম। 51%। এর মানে কোম্পানি এখন পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। উইলের পরের অংশে লেখা, আমি পুরোপুরি সজ্ঞানে এবং শওকত আমার নাতনি রাইসার সাথে কেমন আচরণ করে তা জেনেই এই সিদ্ধান্ত নিচ্ছি। রাইসাকে সব সময় দূরে সরিয়ে রাখা হয়েছে, ছোট করা হয়েছে এবং তার প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এর কারণ এই নয় যে রাইসার কোনো যোগ্যতা নেই, বরং এর কারণ হল সে কখনো একটু সমর্থন পায়নি। আমার রাইসা কোনোভাবেই ভোঁটা মাথার নয়, তাকে আসলে সবাই মিলে এক ঘরে করে রেখেছিল। আমার মৃত্যুর পর আমি আমার ছেলের এই অবিচার আর মেনে নেব না। একটা চাপা কান্না আমার গলা আটকে দিল। দাদিমা সব খেয়াল করেছিলেন, তিনি সব কিছু বুঝতে পেরেছিলেন। পরের অংশে লেখা, শর্ত, এই দলিল কার্যকর করতে হলে রাইসাকে এই দলিল হাতে পাওয়ার ঠিক 72 ঘণ্টার মধ্যে কোম্পানির জরুরি বোর্ড মিটিং ডাকতে হবে। যদি সে এই সময়ের মধ্যে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে এই উইল পুরোপুরি বাতিল বলে গণ্য হবে এবং আমার 2015 সালের উইল অনুযায়ী সব সম্পত্তি ভাগ হবে। 72 ঘণ্টা, তার মানে 18ই মে রাত 8:30টায় আমার সময় শেষ হয়ে যাবে। আমি দলিলটা শক্ত করে বুকে চেপে ধরে ঠান্ডা দেয়ালটা হেলান দিলাম। আমার দাদিমা আমার হাতে একটা ভয়ঙ্কর অস্ত্র তুলে দিয়েছেন। এখন শুধু আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই অস্ত্রটা ব্যবহার করার মতো সাহস আমার বুকে আছে কিনা। করিডোর থেকে বের হতেই দেখলাম ব্যারিস্টার ইমতিয়াজ কোর্ট চেকের কাছে আমার জন্যই অপেক্ষা করছেন। আপনি পড়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু ওই 72 ঘণ্টার শর্তটা? আমার গলা ভেঙে আসছিল।
উনি কেন এমন একটা অদ্ভুত শর্ত জুড়ে দিলেন? কারণ আপনার দাদিমা আপনাকে খুব ভালো করেই চিনতেন মিস চৌধুরী। তিনি আমাকে আরেকটা কার্ড দিলেন, এর পেছনে হাতে লেখা একটা ব্যক্তিগত মোবাইল নাম্বার। তিনি জানতেন যে আপনাকে যদি অফুরন্ত সময় দেওয়া হয়, আপনি হয়তো নিজেকে বুঝিয়ে শুনিয়ে পিছিয়ে আসবেন। এই সময়সীমা কোনো শাস্তি নয়, এটা আসলে একটা পারমিশন। পারমিশন? হ্যাঁ, পারমিশন। আপনার পরিবারের মানুষজন কবে আপনাকে মেনে নেবে সেই আশায় বসে না থেকে যেটা আপনার নিজের অধিকার সেটা ছিনিয়ে নেওয়ার পারমিশন। তিনি নিজের ঘড়ির দিকে তাকালেন। আপনার সময় শেষ হবে 18ই মে রাত 8:30টায়, আজ থেকে ঠিক 3 দিন পর। আপনি যদি এগোতে চান, আপনাকে জরুরি বোর্ড মিটিংয়ের জন্য একটা আনুষ্ঠানিক অনুরোধ জমা দিতে হবে। ড্রাফটটা তৈরি করতে আমি আপনাকে সাহায্য করতে পারি। বলরুমের কাচের দরজা দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম বাবা তখনও স্টেজে দাঁড়িয়ে তানজিনার সাথে পোজ দিয়ে ছবি তুলছেন। মা অতিথিদের ভেতরে ঘুরে ঘুরে এমনভাবে অভিনন্দন নিচ্ছেন যেন এই অক্সফোর্ডের ডিগ্রিটা তারই অর্জন। আমি যদি এখন এই হুইলটা সামনে আনি, তাহলে আমার জীবনে বেঁচে থাকা বাকি সম্পর্কগুলো চিরতরে শেষ হয়ে যাবে। আমার বাবা মা কোনোদিন আমাকে ক্ষমা করবেন না। তানজিনা ভাববে আমি তার পিঠে ছুরি মেরেছি। কিন্তু আমি যদি চুপ করে থাকি, তাহলে আমি ওদের দেওয়া রায়টাই মাথা পেতে নেব। ওরা সারা জীবন আমাকে যা ভেবেছে সেই ব্যর্থ, কম বুদ্ধির, অযোগ্য মেয়েটা হয়েই আমাকে বাকি জীবন কাটাতে হবে। মিস চৌধুরী, ইমতিয়াজ সাহেবের কথায় আমার ঘোর কাটল। আপনার দাদিমা আপনার উপর বিশ্বাস রেখেছিলেন। জীবনের শেষ 3টে বছর তিনি শুধু এই মুহূর্তটার জন্যই প্রস্তুতি নিয়েছেন। এখন আসল প্রশ্ন হল, আপনি কি নিজের উপর বিশ্বাস রাখেন? আমি আমার হাতের উইলের দিকে তাকালাম। দলিলের নিচে সেই মানুষটার সুন্দর ছিমছাম সইটা জলজল করছে, যিনি ঈদের রাতে ডাইনিং টেবিলের নিচে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন, যিনি আমাকে শিখিয়েছিলেন একটা জটিল চুক্তিপত্র কিভাবে একজন স্থপতির মতো পড়তে হয়। আমি কাল সকালে আপনাকে কল করব, আমি স্থির গলায় বললাম। আমরা ওই বোর্ড মিটিংটা ডাকতে যাচ্ছি। ইমতিয়াজ সাহেবের ঠোঁটের কোণে একটা হালকা তৃপ্তির হাসি ফুটে উঠল। আপনার দাদিমা ঠিক এটাই বলেছিলেন। সেদিন রাতে মগবাজারের সেই ঘিঞ্জি অ্যাপার্টমেন্টে ফিরে আমি অবশেষে ওই কাঠের বাক্সটা খুললাম। আমার রুমমেটরা তখন ঘুমে কাদা। জানালার বাইরের ল্যাম্পপোস্টের হলুদ আলো এসে আমার বিছানায় পড়েছে। সেই আলোতেই আমি বাক্সটা কোলে নিয়ে বসলাম। পেতলের কবজাগুলো ক্যাচক্যাচ শব্দ করে উঠল। ভেতরে রাখা ছিল দাদিমার নিজের প্যাডে হাতে লেখা একটা চিঠি, 1965 সালের সিলমারা একটা পুরনো ফ্যাকাশে হয়ে যাওয়া কাগজ, আর একদম আধুনিক একটা ইউএসবি ড্রাইভ। আমি সবার আগে চিঠিটা হাতে নিলাম। আমার আদরের রাইসা, তুই যদি এই চিঠিটা পড়ে থাকিস, তার মানে ইমতিয়াজ নিজের কাজ ঠিক মতো করেছে, আর তোর বাবা ঠিক সেটাই করেছে যার ভয় আমি সব সময় পেতাম। আমি বেঁচে থাকতে তোকে রক্ষা করতে পারিনি রে, কিন্তু এখন আমি ঠিকই তোকে আগলাতে পারব। এই বাক্সের ভেতরের পুরনো কাগজটা হল 1970 সালের আসল পার্টনারশিপ এগ্রিমেন্ট, যখন আমি অন্য দুজন পার্টনারকে সাথে নিয়ে সুরাইয়া এন্টারপ্রাইজ শুরু করি। তারা দুজন অনেক আগেই মারা গেছেন। তোর বাবা এই চুক্তির কাগজটা জীবনেও চোখে দেখেনি। এই কাগজে খুব স্পষ্ট করে লেখা আছে যে মূল প্রতিষ্ঠাতাদের শেয়ারের ভোটিং পাওয়ার বা ক্ষমতা চিরস্থায়ী। বোর্ডের অনুমতি ছাড়া এটা কমানো বা অন্য কারো নামে হস্তান্তর করা সম্পূর্ণ অসম্ভব। আর ওই পেনড্রাইভে এমন একটা জিনিস আছে যা তোর বাবা ভেবেছিল আমি হয়তো বয়সের ভারে ভুলেই গেছি। 2018 সালে শওকত একটা প্রস্তাব এনেছিল যাতে আমার 51% ভোটিং পাওয়ার এক ধাক্কায় কমিয়ে মাত্র 10% করা হয়। সবার সামনে সে যুক্তি গিয়েছিল আমার নাকি বয়স হয়ে গেছে, আমি নাকি আধুনিক ব্যবসার কিছুই বুঝি না। কিন্তু আসল সত্যিটা ছিল সে পুরো ক্ষমতা নিজের মুঠোয় নিতে চেয়েছিল, আর আমি ছিলাম তার পথের কাঁটা। বোর্ড তার প্রস্তাবটা মাত্র 2 ভোটের ব্যবধানে বাতিল করে দেয়, আর সেই 2 ভোটের একটা ছিলাম আমি। চিঠির পরের অংশে লেখা, সেদিন ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য শওকত যে নোংরা চালটা চেলেছিল সেটা আমি কোনোদিন ভুলিনি। আর ওই ঘটনার পরপরই তোকে যেভাবে সবার সামনে সে অপমান করেছিল সেটাও আমি ক্ষমা করতে পারিনি। যেন তোকে ছোট করলেই প্রমাণ হয়ে যাবে যে আমি আসলেই অক্ষম। এই অস্ত্রটা খুব সাবধানে ব্যবহার করবি রাইসা, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং নিজের অধিকার আর ন্যায্য বিচার পাওয়ার জন্য। ভালোবাসা নিস, তোর দাদিমা। আমি পেনড্রাইভটা আমার ল্যাপটপে ঢোকালাম। ফাইলের নাম দেওয়া বোর্ড মিটিং মিনিটস মার্চ 2018.pdf। নিজের মায়ের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য বাবার সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রমাণ। তারিখ আর সময়সহ সবকিছু একদম পারফেক্টলি ডকুমেন্ট করা আছে। 16ই মে সকাল 9টা বেজে 1 মিনিট।
ফোনটা দুবার বাজতেই ওপাশ থেকে রুবিনা আলম কল ধরলেন। রাইসা চৌধুরী? তার গলার স্বরটা একটু ভাঙা, অনেকটা চেইন স্মোকারদের মতো, তবে হাসি খুশি। আমি ভাবছিলাম তুই কখন কল করবি। আপনি জানেন আমি কে? আমি অবাক হলাম। আরে বোকা মেয়ে, তোর দাদিমা আর আমি ৮০ দশকে এই শহরের অর্ধেক বিল্ডিং একসাথে দাঁড় করিয়েছি। সে সারাক্ষণ শুধু তোর কথাই বলতো। একটু থেমে তিনি বললেন, আর হ্যাঁ, মারা যাবার ঠিক আগে সে আমাকে ওই উইলের কথাও বলে গিয়েছিল। আমি ফোনটা আরেকটু শক্ত করে ধরলাম। তাহলে আপনি এটাও জানেন যে আমি এখন কি করতে যাচ্ছি? কি করতে যাচ্ছিস আর কি করার কথা ভাবছিস, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে রাইসা। রুবিনা আন্টির গলার স্বর এবার পাল্টে গেল, আগের চেয়ে অনেক তীক্ষ্ণ, পুরোপুরি কর্পোরেট। তুই এমার্জেন্সি বোর্ড মিটিং ডাকতে চাস? এর জন্য অন্তত ৩ জন বোর্ড মেম্বারের সই লাগবে। আমি একজন, তোর আরও ২ জনকে দরকার। আপনি কি আমাকে ওই ২ জনকে ম্যানেজ করতে সাহায্য করতে পারবেন? আমি এর চেয়েও ভালো কিছু করতে পারবো। ওপাশ থেকে কাগজ উল্টানোর শব্দ পেলাম। শওকত চৌধুরী নিজেকে যতটা জনপ্রিয় ভাবে আসলে সে ততটা নয়। তার ম্যানেজমেন্ট স্টাইল বলতে গেলে অনেকটা স্বৈরাচারের মতো। অন্তত ৪ জন বোর্ড মেম্বার গোপনে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তারা শুধু এমন কাউকে খুঁজছে যে প্রথম ঢিলটা ছড়বে। আমার বুকের ভেতর আশার প্রদীপ চলে উঠল। কারা তারা? জালাল আহমেদ আর মিসেস নাভানা, ওরা দুজনই শওকতের বদমেজাজের শিকার হয়েছে। আমি ওদের সাথে কথা বলে দেখছি। একটু থেমে তিনি আবার বললেন, তবে রাইসা, একটা কথা তোকে খুব ভালো করে বুঝতে হবে। এই লড়াইটা মোটেও পরিষ্কার হবে না। তোর বাবা লড়বে, তোর বোন লড়বে। তারা তোর নামে এমন সব জঘন্য কথা বলবে যা তুই কল্পনাও করতে পারবি না। তারা তো আমার সারা জীবন ধরেই আমার সম্পর্কে জঘন্য কথা বলে আসছে। অন্তত এবার আমি তাদের চোখে চোখ রেখে জবাবটা দিতে পারব। রুবিনা আন্টি হো হো করে হেসে উঠলেন, একটা খুব উষ্ণ, আন্তরিক হাসি। সুরাইয়া সবসময় বলতো, তোর ওই চুপচাপ স্বভাবটার নিচে একটা আস্ত ইস্পাতের দেয়াল লুকানো আছে। আমি এখন বুঝতে পারছি সে কেন এ কথা বলতো। তিনি গলা খাকারি দিলেন। আমি আজ রাতের মধ্যেই পিটিশনের কাগজ রেডি করে ফেলব। বোর্ড মিটিংয়ের রিকোয়েস্ট, 18ই মে সকাল 10টা, চৌধুরী টাওয়ার, 42 তলা। অনেক ধন্যবাদ রুবিনা আন্টি। এখনই ধন্যবাদ দিস না, যেদিন ওই বোর্ডরুমে গিয়ে নিজের চেয়ারটায় বসতে পারবি সেদিন দিস। 17ই মে বিকেল 4টের দিকে বাবা বোর্ড মিটিংয়ের খবরটা পেলেন। এটা আমি খুব ভালো করেই জানি, কারণ ঠিক ৪৫ মিনিট পর তানজিনা আমাকে ফোন করেছিল। রাগেদার গলা কাঁপছিল। তুই কি করেছিস সেটা? আমি তখন অফিসে আমার ছোট্ট কিউবিকালে বসে ফাইল গোছানোর অভিনয় করছিলাম। আমি জানি না তুমি কিসের কথা বলছ। বাবা একটু আগে বোর্ড সেক্রেটারির কাছ থেকে নোটিশ পেয়েছে, কাল ইমার্জেন্সি মিটিং। রুবিনা আলম আর আরও ২ জন ডিরেক্টর মিলে রিকোয়েস্ট পাঠিয়েছে। তানজিনার গলাটা এবার কাঁচের মতো ধারালো শোনাল। রুবিনা আলম গত ১৫ বছরে কোনো রিকোয়েস্ট পাঠায়নি। তুই কি করেছিস বল? হয়তো কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে ওনাদের কোনো আপত্তি আছে। আমার সাথে গেম খেলিস না তানজিনা। তানজিনার এতক্ষণে সাজানো ভদ্রতা ভেঙে পড়ল। তুই যদি আমাদের সবার সামনে বেইজ্জত করার কোনো সিন ক্রিয়েট করতে চাস, আমি শুধু আমার কাজ করছি তানজিনা, অন্য সব দিনের মতোই। আমি শান্ত গলায় বললাম। কোনো বিদায় না জানিয়েই তানজিনা খট করে ফোনটা কেটে দিল। ঠিক ২০ মিনিট পর বাবা গটগট করে আমার কিউবিকেলের পাশ দিয়ে তার অফিসের দিকে হেঁটে গেলেন। তিনি একবারও আমার দিকে তাকালেন না। আমি যে ওখানে বসে আছি সেটা পাত্তাই দিলেন না। শুধু নিজের ঘরের দরজাটা এত জোরে আটকালেন যে দেয়ালের কাজগুলো ঝনঝন করে উঠল। দেয়ালের ওপাশ থেকে আমি তার ফোনে কথা বলা শুনতে পাচ্ছিলাম। এটা একটা ফালতু সময় নষ্ট। রুবিনা আলম নির্ঘাত পাগল হয়ে গেছে। আমরা মিটিংয়ে ওর কথা শুনব আর তারপর যা করার করব। না, আমি একটু টেনশনে নেই। রাইসা? মাই গড তানজিনা, রাইসা একটা স্প্রেডশিট ঠিকমতো পড়তে পারে না। ও কারোর জন্য কোনো থ্রেট না। আমি নিজের অজান্তেই হাসলাম। গত ২৮ বছরে এই প্রথমবার নিজেকে অযোগ্য মনে হওয়াটাকে আমার কাছে এক অদ্ভুত শক্তি বলে মনে হলো। সেদিন রাতে আমি আমার অ্যাপার্টমেন্টে বসে সব প্রস্তুতি নিলাম। উইলের ৩টে কপি প্রিন্ট করলাম। ব্যাকআপ হিসেবে ২০১৮ সালের বোর্ড মিটিংয়ের ওই মিনিটসগুলো ফোনে সেভ করে রাখলাম। একটা ছোট্ট স্টেটমেন্ট লিখলাম, কাউকে দোষ দেওয়ার জন্য নয়, শুধু ফ্যাক্টগুলো তুলে ধরার জন্য। ব্যারিস্টার ইমতিয়াজ কথা দিলেন তিনি মিটিংয়ে থাকবেন উইলটা ভেরিফাই করার জন্য। রাত ১১টায় রুবিনা আন্টি টেক্সট করলেন, পিটিশন ফাইল করা হয়েছে, কাল দেখা হবে। তোর দাদিমা আজ খুব গর্ববোধ করত। সেদিন রাতে আমার চোখের পাতা এক হল না, তবে কোনো ভয়ের কারণে নয়, বরং এক অদ্ভুত উত্তেজনায়। 18ই মে ২০২৪ সকাল ৯টা ৪৫ মিনিট,
চৌধুরী টাওয়ার। লিফট এসে থামল ৪২ তলায়। ফ্লোর থেকে ছাদ পর্যন্ত বিশাল সব কাচের জানালা, ইতালিয়ান মার্বেল পাথরের মেঝে। এমনভাবে পুরো ফ্লোরটা সাজানো যেন যে কেউ এলেই নিজের ক্ষুদ্রতা বুঝতে পারে। আমি লিফট থেকে বেরিয়ে এলাম। আমার পরনে রুমমেটের কাছ থেকে ধার করা ছাই রঙের একটা ব্লেজার, যেটা আমার সাইজের চেয়ে অন্তত ২ সাইজ বড়। হাতে ফুটপাত থেকে কেনা ৫০০ টাকার একটা পুরনো লেদার পোর্টফোলিও। বোর্ডরুমের দরজায় দাঁড়ানো সিকিউরিটি গার্ড তার হাত তুলে আমাকে থামালো। নাম রাইসা চৌধুরী। সে তার ট্যাবলেটটা চেক করে ভ্রু কুচকাল। আপনার নাম তো অথরাইজড লিস্টে নেই। আমি সুরাইয়া এন্টারপ্রাইজের একজন কর্মী এবং বোর্ডের সাথে আমার খুব জরুরি কাজ আছে। ম্যাডাম, এটা একটা রেস্ট্রিক্টেড মিটিং। আমি আপনাকে কোনোভাবেই। কোনো সমস্যা হয়েছে? পেছন থেকে তানজিনার গলা শোনা গেল। আমি ঘুরলাম। তাকে নিখুঁত দেখাচ্ছিল। নেভি ব্লু পাওয়ার স্যুট, দামি সিল্কের স্কার্ফ, যেন বোর্ডরুমগুলো তার জন্যই বানানো হয়েছে। রাইসা? তার হাসিতে কোনো উষ্ণতা ছিল না। তুমি এখানে কি করছ? আমি বোর্ডকে কিছু তথ্য দিতে এসেছি। তথ্য? তানজিনা তাচ্ছিল্যের হাসি হাসল। কিসের তথ্য? তুমি তো শুধু ফটোকপির কাজ করো। তুমি তো ROI এর ফুল ফর্মও জানো না। রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা এতটাও জটিল কিছু না। তানজিনার মুখের হাসিটা ১ সেকেন্ডের জন্য মিলিয়ে গেল। সে কিছু বলার আগেই করিডোরের শেষ মাথায় বাবার দেখা মিলল। তার দুই পাশে দুজন সিনিয়র এক্সিকিউটিভ। এখানে কি হচ্ছে এসব? বাবা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলেন। রাইসা বলছে ও নাকি বোর্ড মিটিংয়ে অংশ নিতে চায়। তানজিনা বলল। আমি ওকে বোঝাচ্ছিলাম যে এটা কোনোভাবেই সম্ভব না। বাবা আমার দিকে ঠিক সেভাবেই তাকালেন, যেভাবে তিনি সব সময় তাকান, যেন আমি কাপড়ে লেগে থাকা এমন একটা দাগ যা হাজার ঘষলেও উঠছে না। রাইসা, তোমার ডেস্কে ফিরে যাও। এটা তোমার বোঝার মতো জায়গা না। আসলে ঠিক তখনই বোর্ডরুমের ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তনয়া, নিজের ডেস্কে ফিরে যাও। এই মিটিংয়ে তোমার কোনো কাজ নেই। বোর্ডের ভারী মেহগিনি কাঠের দরজার ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আসলে ওর কাজ আছে। দরজার মুখে দাঁড়িয়ে আছেন রশিকা বেগম, বয়স ৭০-এর কোঠায়, চুলে রূপলি আভা। শওকত যখন হাঁটা শিখেছিল, এই নারী তখন থেকে ব্যবসার সাম্রাজ্য সামলাচ্ছেন। তার চেহারায় এমন এক শান্ত কর্তৃত্ব যা উপেক্ষা করার সাধ্য কারণেই। আমি ওকে ডেকেছি। এই বোর্ডে কথা বলার অধিকার ওর আছে। রশিদা বেগমের ঠোঁটে এক চিলতে হাসি। শওকতের চোয়াল শক্ত হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হল সে হয়তো নিজের শরীর দিয়ে দরজাটা আটকে দাঁড়াবে। কিন্তু রশিদা বেগম গত ৩৫ বছর ধরেই কোম্পানির ডিরেক্টর। এই ঘরে তার ক্ষমতা শওকতের চেয়েও অনেক বেশি। ঠিক আছে। আমার বাবার গলায় বরফের মতো শীতলতা। ওকে বলতে দিন, দেখি নিজেকে অপমানিত করতে ওর কতক্ষণ লাগে। বোর্ডরুমটা আমার কল্পনার চেয়েও যেন একটু ছোট ছিল। মাঝখানে পালিশ করা বিশাল এক ডিম্বাকৃতি টেবিল, চারপাশে ১২টা চামড়ার চেয়ার, দেয়ালে সাবেক পরিচালকদের ছবি। তার মাঝেই আমার দাদাজান মোবারক হোসেনের ছবিটা জলজল করছে। ফায়ারপ্লেসের ওপর থেকে তার আঁকা চোখ দুটো যেন আমাদেরই দেখছে। বোর্ডের ১২ জন সদস্য নিজেদের আসনে বসলেন। টেবিলের মাথায় শওকত, তার ডান পাশে লুবনা। লুবনা এখনও অফিসিয়ালি বোর্ডের কেউ না, কিন্তু ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে সে ওখানেই বসে। আমাকে ইশারা করা হলো একদম শেষ মাথার একটা চেয়ারে বসতে, যেন বড়দের দরবারে কোনো অবহেলিত শিশু। কোনার দিকে নিজের ব্রিফকেস নিয়ে বসে আছেন ব্যারিস্টার ফাহিম। আমার দিকে তাকিয়ে তিনি একবার শুধু মাথা নাড়লেন। বোর্ডের চেয়ারম্যান মির্জা সাহেব মিটিং শুরু করলেন। ষাটোর্ধ্বই গম্ভীর মানুষটি আমার দাদাজানকে চিনতেন বহু আগে থেকে। আজকের এই জরুরি মিটিংয়ের অনুরোধ করেছেন রশিদা বেগম, চৌধুরী সাহেব এবং পারভিন ম্যাডাম। রশিদা, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ মির্জা ভাই, আমি খুব বেশি সময় নেব না। তিনি আমার দিকে হাত বাড়ালেন। আমি আজ এমন একটি দলিলের বিষয়ে কথা বলতে চাই যা এই কোম্পানির পুরো মালিকানা কাঠামোকে বদলে দেবে। আমি আমার বলার সময়টুকু তনয়াকে দিচ্ছি। সবার চোখ আমার দিকে ঘুরে গেল। লুবনার মুখে একটা তাচ্ছিল্যের হাসি। শওকত চরম বিরক্তি নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। আমি উঠে দাঁড়ালাম। নিজেরই অবাক লাগল, আমার হাত দুটো একদম কাঁপছে না। বোর্ডের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমি আমার হাতের ফাইলটা খুললাম। আমি আজ যা দেখাতে যাচ্ছি তা আপনাদের অনেকের জন্যই হয়তো বড় ধরনের ধাক্কা হতে পারে। আমি শুধু অনুরোধ করব, কোনো সিদ্ধান্তে আসার আগে আপনারা প্রমাণগুলো একটু যাচাই করে দেখবেন। শওকত শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি পাত্তা দিলাম না, কিন্তু আমি কথা চালিয়ে যাওয়ার আগেই বাবা হাত তুললেন। মাফ করবেন মির্জা সাহেব,
বোর্ডের এই মূল্যবান সময় নষ্ট করার আগে আমার কিছু বলা দরকার। শকত খুব ধীরে সুস্থে নিজের স্যুটের বোতাম লাগাতে লাগাতে উঠে দাঁড়াল। আপনাদের পেছনের গল্পটা জানা উচিত। তনয়া আমার মেয়ে, আর আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু এই বোর্ডে ব্যবসার কোনো বিষয় নিয়ে কথা বলার ন্যূনতম যোগ্যতা ওর নেই। ও কাজ করে একটা সাধারণ ক্লার্ক হিসাবে। ওর কোনো আইনি জ্ঞান নেই, ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড নেই, এমনকি কোনো স্ট্র্যাটেজিক অভিজ্ঞতাও নেই। লুবনা এবার যোগ দিল, তার গলায় মেকি সহানুভূতির ছড়াছড়ি। তনয়ার নার্ভের সমস্যা আছে, ও তো ঠিকমতো গুছিয়ে কথাও বলতে পারে না। আমরা ওকে অনেক সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু লুবনা খুব সুন্দর করে কাজ ঝাঁকালো। শুধু চেষ্টা দিয়ে তো আর সব সীমাবদ্ধতা কাটানো যায় না। বোর্ডের কয়েকজন সদস্য উসখুস করতে লাগলেন। আপনারা যা দেখছেন, শকত বলে চলল, তা হলো একটা অসুস্থ মেয়ের পাগলামি। হয়তো লুবনার প্রমোশনের খবরটাও মেনে নিতে পারছে না। ভাই বোনদের এই রেশারেশি আসলে... শকত সাহেব, মির্জা সাহেবের গলা হাতুড়ির মতো আছড়ে পড়ল। আপনি জবাব দেওয়ার যথেষ্ট সুযোগ পাবেন, কিন্তু এখন তনয়া কথা বলছে এবং এই সময়টা ওর। শকত বসে পড়ল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল এর ফল খুব খারাপ হবে। লুবনা আমার দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে নিঃশব্দে বলল, তুই নিজেকে সবার সামনে জোকার বানাচ্ছিস। আমি দুজনের দিকে তাকালাম, বাবা আর বোন। হঠাৎ আমার ভেতরে কিছু একটা পাল্টে গেল। কোনো রাগ নয়, একদম পরিষ্কার শীতল একটা অনুভূতি। ওরা আমাকে বাঁচানোর চেষ্টা করছে না, ওরা কোম্পানিকেও বাঁচাতে চাইছে না। ওরা শুধু নিজেদের বানানো গল্পটা টিকিয়ে রাখতে চাইছে, যে গল্পে আমার কোনো অস্তিত্ব নেই। ধন্যবাদ মির্জা সাহেব। আমি ফাইল থেকে আসল কাগজটা বের করলাম। আমি আজ আমার কথা বলার যোগ্যতা নিয়ে আলোচনা করতে আসিনি, আমি এসেছি এটা নিয়ে কথা বলতে। আমি উইলটা উঁচিয়ে ধরলাম। পুরো ঘর পিনপতন নিস্তব্ধ। এটি এই কোম্পানির প্রতিষ্ঠাতা মোবারক হোসেনের সর্বশেষ উইল। নোটারি করা হয়েছে 2019 সালের 12ই নভেম্বর। শওকতের মুখের রক্ত শূন্য হয়ে গেল। অসম্ভব! শওকতের গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না। আব্বাজানের উইল করা হয়েছিল 2015 সালে। আমার কাছে তার কপি আছে। আপনার কাছে পুরনো উইলের কপি আছে। আমি আমার গলা একদম স্বাভাবিক রাখলাম, কোনো আবেগ নেই। দেশের আইন অনুযায়ী নতুন কোনো বৈধ উইল তৈরি হলে পুরনো সব দলিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এই উইল কি? আমি কাগজটা টেবিলে রাখলাম। আপনার কাছে থাকা উইলের 4 বছর পর তৈরি করা। আমি দলিলটা মির্জা সাহেবের দিকে ঠেলে দিলাম। ফাহিম সাহেব, আমি কোনায় বসে থাকা ব্যারিস্টারের দিকে তাকালাম। তিনি উঠে দাঁড়ালেন। আপনি কি দয়া করে এই দলিলের সত্যতা যাচাই করে দেবেন? ব্যারিস্টার ফাহিম টেবিলের কাছে এগিয়ে এলেন। আমি ফাহিম রহমান। 2010 সাল থেকে মোবারক সাহেবের মৃত্যু পর্যন্ত আমি তার ব্যক্তিগত আইনজীবী ছিলাম। আমি নিশ্চিত করছি যে এই উইলটি 2019 সালের 12ই নভেম্বর আমার উপস্থিতিতেই সই করা হয়েছিল। দুজন স্বাধীন নোটারি এর সাক্ষী ছিলেন এবং এর মূল কপিটি ব্যাংকের লকারে গচ্ছিত আছে। মির্জা সাহেব গভীর মনোযোগ দিয়ে দলিলটা পড়লেন। তার ভুরু কুঁচকে গেল। এই উইলে তো হোসেন গ্রুপের 51% শেয়ার হস্তান্তর করা হয়েছে। তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন। আপনার নামে, তনয়া? টেবিলের চারপাশে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। এটা একটা ভুয়া কাগজ, লুবনা চিৎকার করে উঠল। তবে তার গলার আগের সেই জোর আর নেই, মোটেও না। ফাহিম সাহেবের উত্তরটা এলো বিদ্যুতের বেগে। প্রমাণ ছাড়া জালিয়াতির অভিযোগ না তোলাই ভালো, লুবনা। আমার ফার্মের সুনাম নিয়ে অন্তত আপনাদের সন্দেহ থাকার কথা নয়। শওকত প্রচণ্ড জোরে টেবিলে থাপ্পড় মারল। এসব ফালতু কথা। আব্বা তখন অসুস্থ ছিলেন, তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়েছে। ব্ল্যাকমেইল? আমি আমার ফোনটা বের করলাম। তাহলে হয়তো আপনি এই ব্যাপারটার একটা ব্যাখ্যা দিতে পারবেন। আমি 2018 সালের একটা বোর্ড মিটিংয়ের অডিও রেকর্ডিং প্লে করলাম। মুহূর্তেই আমার বাবার কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হল। আব্বাজানের বয়স এখন 82। তিনি আজকালকার ব্যবসার কিছুই বোঝেন না। আমি প্রস্তাব করছি তার ভোটিং পাওয়ার কমিয়ে মাত্র 10% করা হোক। রেকর্ডিং শেষ হল। এর পরের নীরবতাটুকু ছিল শ্বাসরোধকর। শওকতের মুখটা কালচে বেগুনি বর্ণ ধারণ করেছে। ওই মিটিংটা পুরোপুরি ব্যক্তিগত ছিল। আব্বাজান ওখানে ছিলেন, তিনি ওটা রেকর্ড করেছিলেন। একজন শেয়ার হোল্ডার হিসেবে সেটা তার অধিকার ছিল। আমি শান্ত গলায় বললাম। মির্জা সাহেব উইলটা টেবিলে রাখলেন। তার চেহারার নিরপেক্ষ ভাবটা কেটে গিয়ে এখন বেশ কঠোর রূপ নিয়েছে। তনয়া, আপনি কি উইলের ওই নির্দিষ্ট অংশটুকু একটু পড়ে শোনাবেন রেকর্ডের জন্য? আমি মাথা নেড়ে একটা বড় শ্বাস নিলাম। আমার নাতনি তনয়া হোসেনকে আমি হোসেন গ্রুপের 51% শেয়ার এবং এর সাথে যুক্ত সকল ভোটিং অধিকার দিয়ে গেলাম। আমি একটু থামলাম, শব্দগুলোকে সবার মগজে পৌঁছাতে দিলাম। এই সিদ্ধান্ত আমি নিচ্ছি আমার ছেলে শওকতের আচরণকে পুরোপুরি জেনে।
তনয়াকে সবসময় দূরে সরিয়ে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে। ওর যোগ্যতার অভাবে নয়, বরং ওর প্রতি সাপোর্টের অভাবে। লুবনা এমন একটা শব্দ করল যেন তার বলায় কিছু আটকে গেছে। আমি পড়তে লাগলাম, তনয়া বোকা নয়, তাকে একঘরে করে রাখা হয়েছিল। আমি মারা যাওয়ার পর আমার ছেলের এই অবিচার আর চলতে দেব না। আমি সরাসরি আমার বাবার চোখের দিকে তাকালাম। শওকত কাগজের ডিগ্রির সাথে মানুষের চরিত্রকে গুলিয়ে ফেলেছে। সে আমার ভোটিং পাওয়ার কেড়ে নিতে চেয়েছিল, কারণ আমি তার আসল রূপটা ধরে ফেলেছিলাম। সে তনয়াকে দূরে সরিয়েছে কারণ তনয়ার মাঝে সে এমন একজনকে দেখতে পায় যা সে নিজে কখনো হতে পারেনি। শওকত টু শব্দটিও করল না। আমি খেয়াল করলাম তার হাত দুটো থরথর করে কাঁপছে। উইলের শেষ লাইন হল, আমি শূন্য থেকে এই কোম্পানি দাঁড় করিয়েছি, আমি ঠিক করব কে এটা সামনে এগিয়ে নেবে। আমি তনয়াকে বেছে নিলাম। মির্জা সাহেব তার চশমাটা খুললেন। ফাহিম, আপনি নিশ্চিত করছেন তো যে এই দলিল আইনত শতভাগ বৈধ? হ্যাঁ, করছি। 2015 সালের উইল এখন বাতিল। এই মুহূর্ত থেকে তনয়া হোসেন এই কোম্পানির প্রধান শেয়ার হোল্ডার। রশিদা বেগম খুব শান্তভাবে হাসলেন। বোর্ডের বাকি সদস্যরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। আর আমার জীবনের এই প্রথমবার আমি দেখলাম বাবা আমার দিকে তাচ্ছিল্যের বদলে অন্য কিছু নিয়ে তাকাচ্ছে। সেটা ছিল ভয়। এতে কিছুই প্রমাণ হয় না, লুবনা বলল, কিন্তু তার গলাটা এখন কাঁচের মতো ভঙ্গুর শোনাচ্ছে। উইল যদি সত্যিও হয়, তনয়ার তো ব্যবসার কোনো ক্ষমতাই নেই। ও এই কোম্পানি চালাবে কিভাবে? আমি কোম্পানি চালানোর কথা বলছি না। আমি এবার পুরো বোর্ডের দিকে তাকিয়ে কথা বললাম। আমি আপনাদের বাস্তব পরিস্থিতিটা বিচার করতে বলছি। আমি ফাইল থেকে 2018 সালের মিটিংয়ের মিনিটস বের করলাম। 14 মার্চ 2018। শওকত হোসেন প্রস্তাব করেছিলেন মোবারক হোসেনের শেয়ার 51% থেকে কমিয়ে 10% করার। তার যুক্তি ছিল প্রতিষ্ঠাতা আধুনিক ব্যবসা বোঝার সক্ষমতা হারিয়েছেন। ওই প্রস্তাবটা মাত্র 2 ভোটের জন্য বাতিল হয়ে যায়, দাদাজান নিজে এবং রশিদা বেগমের ভোটে। আমি রশিদা বেগমের দিকে তাকালাম। আমি কি ঠিক বলছি? রশিদা বেগম ধীরে ধীরে মাথা নাড়লেন। একদম ঠিক। মোবারক ভাই ওই রাতেই আমাকে ফোন করেছিলেন। তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। প্রস্তাবটা বাতিল হবে সেটা তিনি জানতেন, কিন্তু নিজের ছেলেই তার সারা জীবনের অর্জন কেড়ে নিতে চাইছে, এটা তিনি মেনে নিতে পারেননি। এসব তো অনেক পুরনো কাসন্দি, শওকত বলার চেষ্টা করল। এগুলো প্রমাণ। আমি তাকে থামিয়ে দিলাম। প্রমাণ যে 2019 সালে এই উইল লেখার সময় দাদাজান কোনো মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন না। তিনি নিজের ছেলের হাত থেকে নিজেকে বাঁচাচ্ছিলেন, আর বাঁচাচ্ছিলেন আমাকে। মির্জা সাহেব টেবিলের সবার দিকে একবার চোখ বোলালেন। এখানে উপস্থাপন করা কাগজপত্রের বিরুদ্ধে আর কারো কাছে কোনো প্রমাণ আছে কি? চারপাশ একদম চুপ। শওকত? বাবার চোয়াল শক্ত হয়ে আছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোল না। লুবনা? আমার বোন টেবিলের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তার সেই নিখুঁত অহংকার পুরোপুরি চূর্ণ হয়ে গেছে। আমার মনে হয় আমাদের একটা বিরতি নেওয়া উচিত, বোর্ডের একজন বলে উঠলেন। আমাদের লিগ্যাল টিমের এই কাগজগুলো একবার দেখা দরকার। একমত। মির্জা সাহেব ঘড়ি দেখলেন। 15 মিনিট পর আবার মিটিং শুরু হবে। সবাই উঠে দাঁড়ালো। শওকত জায়গা থেকে নড়ল না। সে জমে গিয়ে দেয়ালের দিকে দাদাজানের ছবির দিকে তাকিয়ে রইল। আমার মনে হলো দাদাজান যেন ওপর থেকে সব দেখছেন। 15 মিনিট গড়িয়ে 45 মিনিট হয়ে গেল। বোর্ডের আইনজীবীরা পুরোটা সময় ফোন আলাপে ব্যস্ত রইলেন, ব্যাংকের সাথে, কোর্টের সাথে। আমি টেবিলের এক মাথায় একা বসে আছি। ব্যারিস্টার ফাহিম আমাকে এক গ্লাস পানি দিলেন। রশিদা বেগম পাশ দিয়ে যাওয়ার সময় আমার কাঁধে আলতো করে হাত রাখলেন। কোনার দিকে শওকত আর লুবনা ফিসফিস করে ঝগড়া করছে। অবশেষে হেডলয়ার ফিরে এসে মির্জা সাহেবের কানে কিছু একটা বললেন। মির্জা সাহেবের চোখে প্রথমে বিস্ময়, তারপর সব মেনে নেওয়ার একটা ছাপ ফুটে উঠল। সবাই নিজের সিটে বসুন। সবাই ফিরে আসতেই ঘরের ভেতরের পরিবেশটা যেন জমে বরফ হয়ে গেল। আমাদের আইনি দল কনফার্ম করেছে, মির্জা সাহেব তার নোট দেখে পড়লেন, তনয়া পেশ করা উইলটি সম্পূর্ণ বৈধ। এটি আগের সব দলিলকে বাতিল ঘোষণা করে। এখন থেকে তনয়া হোসেন এই কোম্পানির 51% শেয়ারের মালিক। কেউ একজন জোরে শ্বাস টানল। তাছাড়া মির্জা সাহেব বলে চললেন, প্রধান শেয়ার হোল্ডার হিসেবে তনয়ার অধিকার আছে বোর্ডে যে কোনো নতুন প্রস্তাব আনার, এমনকি কোম্পানির সিইও পরিবর্তনের প্রস্তাবও। তিনি আমার দিকে তাকালেন। তনয়া, আপনি কি কোনো প্রস্তাব রাখতে চান? আমি দাঁড়ালাম। বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে, কিন্তু গলাটা একদম অবিচল। আমার একটা প্রস্তাব আছে। শওকত লাফিয়ে উঠল।
মির্জা সাহেব এসব একটা তামাশা। বসে পড়ুন শওকত। মির্জা সাহেবের গলায় ইস্পাতের ধার। এখন তনয়ার সময়। শওকত বসে পড়ল, তার মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে। আমি টেবিলের চারপাশে সেই মানুষগুলোর দিকে তাকালাম যারা 1 ঘন্টা আগেও আমাকে কোনো কিছুর যোগ্য মনে করত না, আর এখন তারা আমার একটা সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে। বাবার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার ক্ষমতা এখন আমার হাতের মুঠোয়। আমি ভাবলাম দাদাজান থাকলে এখন কি চাইতেন, আর আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি শওকত হোসেনকে সিইও পদ থেকে বরখাস্ত করার প্রস্তাব দিচ্ছি না। ঘরের ভেতরের গুমোট আবহাওয়াটা হঠাৎ পাল্টে গেল। লুবনা চমকে মাথা তুলল, এমনকি রশিদা বেগমকেও বেশ অবাক দেখালো। আমি যেটা প্রস্তাব করছি সেটা হলো একটা আস্থা ভোট। বোর্ড সিদ্ধান্ত নেবে তারা শওকত হোসেনকে সিইও হিসেবে বিশ্বাস করে কিনা। যদি বেশিরভাগ ভোট তার বিপক্ষে যায় তাহলে সে পদত্যাগ করবে, আর যদি সে আস্থা ভোটে জেতে তাহলে আমি প্রধান শেয়ার হোল্ডার হয়েও কোম্পানির দৈনন্দিন কাজে কোনো নাক গলাব না। এটা একটা পাগলামি। লুবনা উঠে দাঁড়ালো। তুই স্রেফ নাটক করছিস, নিজের প্রতিশোধ দেওয়ার জন্য এসব করছিস। না, আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। এটাই হলো কর্পোরেট নিয়ম। একটা সুস্থ কোম্পানিতে এভাবেই কাজ হয়। 40 বছর আগে দাদাজান এই নিয়মটাই বানিয়েছেন। আমি একটু থামলাম। বোর্ডের যদি বাবার উপর আস্থা থাকে তাহলে তো তার ভয় পাওয়ার কিছু নেই। মির্জা সাহেব বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তার চোখে এক ধরনের শ্রদ্ধার ছায়া। কেউ কি এই প্রস্তাব সমর্থন করছেন? আমি করছি। রশিদা বেগম 1 সেকেন্ডও দেরি করলেন না। তাহলে আমরা ভোট নেব, মির্জা সাহেব ঘোষণা করলেন। যারা শওকত হোসেনের পক্ষে হাত তুলুন। 4টে হাত উঠল। ওরা বাবার নিজস্ব লোক, বাবার সুপারিশেই ওরা বোর্ডে জায়গা পেয়েছিল। আর যারা তার বিপক্ষে? 7টা হাত ওপরে উঠল। মির্জা সাহেব দুবার গুনলেন, তারপর নিজের কলমটা নামিয়ে রাখলেন। 7-4 ভোটে প্রস্তাবটি পাশ হল। একজন ভোটদানে বিরত ছিলেন। তিনি শওকতের দিকে ঘুরলেন। শওকত, বোর্ড আপনার উপর অনাস্থা জানিয়েছে। কোম্পানির বাইলজ অনুযায়ী আপনাকে আগামী 30 দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে হবে। শওকত কিছু বলল না। সে উঠে দাঁড়ালো, আমার দিকে তাকালো। দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম সে আমাকে একজন মানুষ হিসেবে দেখল। আমি ভেবেছিলাম সে হয়তো রেগে ফেটে পড়বে, হুমকি দেবে, কিন্তু তার বদলে আমি যা দেখলাম তা অনেক বেশি করুণ, একটা ঘোর তরক উপলব্ধি। সে বুঝতে পেরেছে যে সে নিজে গর্তটা খুঁড়েছে। আমাকে এতটা অপদার্থ ভেবেছিল বলেই সে আজ নিঃস্ব। বিনা বাক্য ব্যয়ে সে ভারী দরজাটা ঠেলে বেরিয়ে গেল। আমি জানি অনেকেই ভাববেন আমি বড্ড বোকামি করেছি। সরাসরি তাকে তাড়িয়ে না দিয়ে কেন একটা সুযোগ দিলাম? সত্যি বলতে প্রতিশোধ নিলে বুকের ভিতরের ক্ষতগুলো সারে না। কাউকে মাটিতে মিশিয়ে দিলে আমার চুরি যাওয়া সম্মান তো আর ফিরে আসবে না। দাদাজান আমাকে ক্ষমতা ব্যবহার করতে শিখিয়েছিলেন, কিন্তু নিষ্ঠুর হতে শেখাননি। তিনি চেয়েছিলেন আমি যেন ন্যায়ের পক্ষে দাঁড়াই। বোর্ডরুম থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর বাইরের নির্জন করিডোরে শওকত আমার পথ আটকে দাঁড়াল। তার পাশে এসে দাঁড়িয়েছেন আমার মা আফরোজা বেগম। বিরতির সময় নিশ্চয়ই লুবনা বা অন্য কেউ তাকে ফোন করে সব জানিয়েছিল। মায়ের চোখের নিচে মাস্কারা লেপটে আছে, মুখটা কান্নায় ভেজা। তুমি? শওকতের গলা কাঁপছিল চরম ক্ষোভে। একটা অকৃতজ্ঞ ষড়যন্ত্রকারী মেয়ে। আফরোজা বেগম শওকতের হাত ধরে টেনে বললেন, এখানে নয় শওকত, দয়া করে এখানেই সব করো না। ও 12 জন মানুষের সামনে আমাদের পুরো পরিবারটাকে এক নিমেষে ধ্বংস করে দিল, আর তুমি বলছো এখানে নয়। শওকত ফুঁসে উঠল। আমি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। একটুও না পিছিয়ে শান্ত গলায় বললাম, আমি কোনো কিছু ধ্বংস করিনি। আমি শুধু সবার সামনে জমানো সত্যিটা তুলে ধরেছি। সত্যি? শওকত তিক্তভাবে হেসে উঠল। তোমার দাদাজানকে স্রেফ ইমোশনালি ম্যানিপুলেট করা হয়েছে। ওই চতুর আইনজীবী ফাহিম নিশ্চয়ই বুড়ো মানুষকে ভুলভাল বুঝিয়ে। দাদাজান এই উইলটা লিখেছিলেন যখন আপনি তার ভোটিং পাওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তার ঠিক 5 মাস পর। কারণ তিনি খুব ভালো করেই চিনেছিলেন আপনি আসলে কেমন মানুষ। আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিনি বলে আপনি আজ হারেননি। আপনি হেরেছেন কারণ আপনি নিজে দাদাজানের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আফরোজা বেগম এবার এক পা এগিয়ে এলেন। তনয়া, মা আমার, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা সবসময় তোমাকে সমাজের কঠিন চাপ থেকে আড়াল করতে চেয়েছি। পড়ালেখা আর সাধারণ কাজে তোমার সবসময় কষ্ট হতো, লড়াই করতে হতো। আমরা শুধু চেয়েছিলাম তুমি যেন কোনো মানসিক চাপে না পড়ো। আপনারা আমাকে আড়াল করেননি, আপনারা সবার সামনে থেকে আমার অস্তিত্বটাই মুছে দিয়েছিলেন। দীর্ঘ 28 বছরের নীরবতা আজ এক একটা ধারালো শব্দের রূপ নিয়ে আমার মুখ থেকে বেরিয়ে এলো। প্রতিটি ঈদের রাতের ডিনার, প্রতিটি পারিবারিক ছবি, প্রতিটি আড্ডা, যেখানে আপনারা শুধু লুবনার সাফল্যের গল্প করতেন আর এমন ভাব করতেন যেন আমি ওই ঘরেই নেই।
ওটা কোনো আড়াল করা ছিল না মা, ওটা ছিল আমাকে জ্যান্ত কবর দেওয়া, আমাকে পুরোপুরি পরিত্যাগ করা। এটা কিন্তু একদম অন্যায় কথা তনয়া। মায়ের গলা ধরে এলো। অন্যায়? আপনারা আমার সাথে যা করেছেন তা অন্যায় ছিল। আমি সরাসরি মায়ের চোখের দিকে তাকালাম। আমি আমার পুরোটা জীবন এই পরিবারে নিজের যোগ্যতা প্রমাণ করার পেছনে অপচয় করেছি। আজ থেকে সেই চেষ্টা শেষ। এই আইনি কাগজগুলোই এখন শেষ কথা বলবে। শকত আচমকা আমার হাত চেপে ধরল। এসব এত সহজে শেষ হচ্ছে না। আমি এই উইলের বিরুদ্ধে আদালতে যাব। আমি ঝটকা মেরে আমার হাত ছাড়িয়ে নিলাম। আদালতে গিয়েও আপনি হারবেন, আর সেটা আপনি নিজেও খুব ভালো করে জানেন, কারণ দাদাজান মোবারক হোসেন ভবিষ্যতের প্রতিটি পরিস্থিতির কথা মাথায় রেখেই এই কাগজ তৈরি করেছিলেন। এমনকি আপনার এই আক্রোশের কথা ভেবেও তিনি আইনি সুরক্ষা রেখে গেছেন। আমি লিফটের দিকে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে মায়ের কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো, তনয়া, একটু দাঁড়াও, কথা শোনো। আমি আর দাঁড়ালাম না। আমার জীবনের প্রথমবার এই বাড়ি বা এই মানুষগুলোর সীমানা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন ছিল না। লিফটের ভারী দরজাটা যখন বন্ধ হয়ে গেল, ওপারে তখন আমার বাবা মায়ের ফ্যাকাশে মুখ দুটো ঢাকা পড়ে গেল। লিফটের ইস্পাতের দেয়ালে পিঠ ঠেকিয়ে আমি একটা দীর্ঘ গভীর শ্বাস নিলাম। গত 2 ঘন্টা ধরে যে অ্যাড্রেনালিন আমার শরীরকে সচল রেখেছিল তা আস্তে আস্তে কমতে শুরু করল, আর তার জায়গায় বুকের ভেতর এক অচেনা অনুভূতি ভর করল। সেটা কোনো জ্বরের আনন্দ ছিল না, কোনো প্রতিশোধের তৃপ্তিও ছিল না। সেটা ছিল এক তীব্র একাকিত্ব আর শোক। 28 বছর ধরে বুকের ভেতর পুষে রাখা একটা অবাস্তব আশা আমি আজ নিজ হাতে খুন করে এসেছি। যে আশা আমাকে প্রতিনিয়ত বলতো, যদি আমি আরও একটু ধৈর্য ধরি, আরও একটু চুপ থাকি, তবে হয়তো বাবা মা লুবনার মতো আমাকেও ভালোবাসবেন। সেই আশাটা আজ চিরতরে মরে গেল। লিফটটা 24 তলা থেকে নিচে নেমে এলো। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছানোর আগেই আমি আমার চোখ দুটো ভালো করে মুছে নিলাম এবং ধারের ব্লেজারটা টেনে সোজা হয়ে দাঁড়ালাম। সিকিউরিটি ডেস্কের পাশে আমার জন্য অপেক্ষা করছিলেন ব্যারিস্টার ফাহিম রহমান। তিনি আমার দিকে তাকিয়ে সঠিক শব্দটা খুঁজছিলেন। তারপর বললেন, আজ তুমি যা করলে তা সত্যি অভাবনীয়। এটা দরকার ছিল ফাহিম ভাই। তোমার দাদাজান বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। তিনি আমার পাশে এসে বাইরের গেটের দিকে হাঁটতে লাগলেন। এখন কি করবে ভাবছ? এখন বাড়ি যাব, একটা লম্বা ঘুম দেব, আর এটা বোঝার চেষ্টা করব যে এতদিন যে পরিবার আর কোম্পানিকে নিজের ভেবে এসেছি, তাছাড়া আমার জীবনটা কেমন দেখায়। আমি এই কোম্পানির সিইও হতে চাই না, কোনোদিন চাইও নি। আমরা ভবনের রিভলভিং দরজার সামনে এসে থামলাম। আমি ফাহিম ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি শুধু চাই দাদাজানের তৈরি করা এই প্রতিষ্ঠানটা এমন কিছু মানুষের হাতে চলুক যারা সত্যিই এর যত্ন নেবে। এমন কেউ যেন না আসে যারা এটাকে শুধু নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। ফাহিম ভাই ধীরে ধীরে মাথা নাড়লেন। বোর্ড মেম্বাররা খুব জলদি তোমার সাথে বসতে চাইবে। কোম্পানির এই পরিবর্তনের সময় তোমার ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা করবে। আমি জানি, আমি উত্তর দিলাম, তবে আজ নয়। আমি দরজা ঠেলে বাইরে পা রাখলাম। দুপুরের চনমনে রোদ এসে আমার মুখে পড়ল। আজ আমি কোনো বড় শেয়ার হোল্ডার বা কোনো অন্যায়ের প্রতীক নই। আজ আমি শুধুই তনয়া। আর আগামী দিনের কথা? আমি পেছনে তাকিয়ে হোসেন টাওয়ারের বিশাল কাচের ভবনের দিকে তাকালাম। মনে মনে বললাম, আগামীকাল থেকে আমি সম্পূর্ণ নতুন কিছু গড়া শুরু করব। দিনটা ছিল 2024 সালের 19 মে। ঠিক বিকেল 4টের সময় শকত হোসেন তার পদত্যাগপত্রে সই করেন। আমি সেখানে উপস্থিত ছিলাম না। মির্জা সাহেবের পাঠানো একটা অফিসিয়াল ইমেল থেকে আমি খবরটা জানতে পারি। ইমেলে লেখা ছিল, প্রিয় তনয়া, তোমার বাবা আগামী 15ই জুন থেকে কার্যকর হওয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন। কোম্পানির স্থায়ী নেতৃত্বের সন্ধান চলাকালীন বোর্ড আমাকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দিয়েছে। এছাড়া বোর্ড সর্বসম্মতিক্রমে তোমাকে কর্পোরেট স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে একটি আনুষ্ঠানিক পদের প্রস্তাব দিচ্ছে। এই দায়িত্বে থাকলে তুমি কোম্পানির সমস্ত বড় সিদ্ধান্তগুলোতে অংশ নিতে পারবে এবং একই সাথে প্রতিষ্ঠানের সাথে তোমার দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়টি ভেবে দেখার সুযোগ পাবে। তোমার মতামত জানিও। ইতি মির্জা। আমি ইমেলটা পরপর 3 বার পড়লাম। এটা আমার পুরনো অভ্যাস। তারপর কাগজটা রিভিউয়ের জন্য ফাহিম ভাইয়ের কাছে ফরওয়ার্ড করে দিলাম। 1 ঘন্টার মধ্যে তার জবাব এলো। খুবই চমৎকার এবং পরিষ্কার প্রস্তাব, কোনো গোপন শর্ত নেই। অভিনন্দন তনয়া। সেদিন সন্ধ্যায় হোসেন গ্রুপের সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাছে একটি যৌথ ইমেল পাঠানো হলো। সেখানে লেখা ছিল, আগামী 15ই জুন থেকে শওকত হোসেন তার দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন এবং মির্জা সাহেব অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন।
একই সাথে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে তনয়া হোসেইনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পদে স্বাগত জানানো হচ্ছে। ইমেলটা যাওয়ার পর থেকেই আমার ফোনটা অনবরত মেসেজের শব্দে কাঁপতে লাগল। গত 2 বছর ধরে যেসব সহকর্মীর সাথে আমি একই ফ্লোরে কাজ করেছি, যারা কোনোদিন আমার নামটা পর্যন্ত জানার প্রয়োজন বোধ করেনি, তারা হঠাৎ করেই আমার সাথে কফি খাওয়ার, আড্ডা দেওয়ার বা পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। আমি তাদের বেশিরভাগ মেসেজই স্রেফ ইগনোর করলাম। কিন্তু একটা মেসেজ আমার মন ছুঁয়ে গেল। সেটি পাঠিয়েছিলেন সালেহা বেগম। তিনি 1987 সাল থেকে এই কোম্পানিতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন এবং একসময় সরাসরি আমার দাদাজানের সাথে কাজ করেছিলেন। মেসেজে লেখা ছিল, তনয়া, মোবারক ভাই সবসময় তোমার কথা বলতেন। তিনি বলতেন, তুমি এমন অনেক কিছু দেখতে পাও যা অন্য সাধারণ মানুষের চোখে পড়ে না। তিনি কি বোঝাতে চেয়েছিলেন তা আজ আমি বোর্ডরুমের খবর শুনে বুঝতে পারলাম। এই বড়দের দরবারে তোমাকে স্বাগত মা। তোমার দালাজান বেঁচে থাকলে আজ গর্বে বুক ফুলিয়ে হাসতেন। আমি সেই মেসেজটা ফোনে সেভ করে রাখলাম। কিছু কিছু স্বীকৃতি পরিবার থেকে আসে না, বাইরের মানুষের কাছ থেকে আসে। আর মাঝে মধ্যে সেই বাইরের মানুষের দেওয়াই সম্মানটুকু অনেক বেশি খাঁটি মনে হয়। এর ঠিক 1 সপ্তাহ পর খবরটা সংবাদ মাধ্যমে চলে এলো। কর্পোরেট দর্পণ পত্রিকার হেডলাইন হল, হোসেন গ্রুপে বড় ধরনের রদবদল, গোপন উইলের জেরে মালিকানা গেল প্রতিষ্ঠাতার নাতনির হাতে। পত্রিকা সেই প্রতিবেদনে আইনি গোপনীয়তার কারণে সরাসরি আমার নাম প্রকাশ করা না হলেও দেশের কর্পোরেট ও রিয়েল এস্টেট মহলের প্রত্যেকেই খুব ভালো করে বুঝে নিয়েছিল যে কার কথা বলা হচ্ছে। সেখানে লেখা হয়েছিল, এক নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে হোসেন গ্রুপের ঘোষিত উত্তরাধিকারীকে সরিয়ে এক নীরব পারিবারিক সদস্য পুরো সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছেন। ভেতরের কিছু সূত্রের বরাত দিয়ে বলা হয়, এই পরিবর্তন আরও অনেক আগেই হওয়া উচিত ছিল এবং প্রাক্তন সিইওর স্বৈরাচারী ব্যবস্থাপনা নিয়ে বোর্ডে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। এই ঘটনার পর শওকত হোসেন এবং আফরোজা বেগম অভিজাত ক্লাবের বার্ষিক গালা লাইটে তাদের যাওয়ার সূচি বাতিল করেন। তাদের জনসংযোগ কর্মকর্তা জানান, শারীরিক অসুস্থতার কারণে তারা উপস্থিত হতে পারছেন না। এদিকে কোম্পানির 3 জন বড় ইনভেস্টর পার্টনার ব্যক্তিগতভাবে আমার সাথে মিটিং করার অনুরোধ জানালেন। তারা বোর্ডের সাথে বা আমার বাবার সাথে নয়, সরাসরি আমার সাথে বসতে চেয়েছিলেন। তাদের দুজনের সাথে প্রায় 1 ঘন্টা করে আলাদা কথা বলার পর তারা নিশ্চিত করলেন যে তারা হোসেন গ্রুপের সাথে তাদের ব্যবসা চালু রাখবেন। তাদের একজন অকপটে স্বীকার করলেন, শওকতের নেতৃত্ব নিয়ে আমাদের অনেক দিন ধরেই সংশয় ছিল। মোবারক ভাই চমৎকার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আজ তার সেই স্বপ্নকে সুরক্ষিত দেখতে পেয়ে ভালো লাগছে। সামাজিক অঙ্গনে এই ধাক্কার ঢেউটা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়ল। আমার বাবা মায়ের তথাকথিত প্রভাবশালী বন্ধুরা হঠাৎ করেই তাদের সাথে দেখা করার সময় পাচ্ছিলেন না। বিভিন্ন চ্যারিটি ও বড় বড় অনুষ্ঠানের দাওয়াত আসা বন্ধ হয়ে গেল। যে হোসেন নামটা একসময় শহরের সব বড় বড় দরজা নিমেষে খুলে দিত, এখন সেই নামের পাশে একটা বড় প্রশ্নচিহ্ন জুড়ে গেছে। আমি তাদের এই অপমানে মনে মনে কোনো উৎসব করিনি, কিন্তু তাদের জন্য কোনো দুঃখও অনুভব করিনি। শনিবার সকালে রশিদা বেগম আমাকে ফোন করলেন। কেমন আছো তনয়া? সব সামলাতে পারছ তো? আমি এখনও জানি না আন্টি, আমাকে আরও কয়েকটা মাস সময় দিন, তারপর বলবো। সেটাই ভালো। একটু নীরব থেকে তিনি বললেন, মোবারক ভাই থাকলেও ঠিক এই কাজটাই করতেন, সরাসরি চাকরি থেকে বরখাস্ত না করে এই আস্থা ভোটের সুযোগ দেওয়া, যে সুযোগ পাওয়ার যোগ্যতা শওকতের ছিল না। তিনি মৃদু হাসলেন। তিনি সবসময় বলতেন, শত্রুকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতাই হল পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় চাল। ফোনটা রাখার পর আমি অনেকক্ষণ ওনার কথাটা নিয়ে ভাবলাম। ক্ষমা করে দেওয়া কোনো দুর্বলতা নয়, ক্ষমা করা মানে নিজের অধিকার প্রতিষ্ঠা করা। আর জীবনের প্রথমবার সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আমার হাতে ছিল। দিনটা ছিল 2024 সালের 8ই জুন। বোর্ড মিটিংয়ের ঠিক 3 সপ্তাহ পর দুপুর 2টো নাগাদ আমার ফোনে একটা কল এলো। তনয়া? ওপাশ থেকে আমার মায়ের গলা ভেসে এলো। তার কণ্ঠস্বর এত ক্ষীণ শোনালো যা আমি আগে কখনো শুনিনি। তুমি কি একটু কথা বলতে পারি, শুধু তুমি আর আমি? আমি একটা নিরিবিনি ক্যাফেতে তার সাথে দেখা করতে রাজি হলাম। এটা ছিল একটা নিরপেক্ষ জায়গা, যেখানে শওকতের কোনো আইনজীবী নিয়ে হাজির হওয়ার সুযোগ ছিল না। আমি যখন পৌঁছালাম, মা আগেই এসে বসেছিলেন। তাকে কেমন যেন বয়সের চেয়েও অনেক বেশি বয়স্ক আর ক্লান্ত দেখাচ্ছিল। ওনার নিখুঁত মেকআপ ও চোখের নিচের সেই গভীর ক্লান্তি লুকাতে পারছিল না। আসার জন্য ধন্যবাদ মা। তিনি কফির কাপটা দুহাতে জড়িয়ে ধরে বললেন, যা তিনি ছুঁয়েও দেখেননি। আমি জানি আমি এই সুযোগ পাওয়ার যোগ্য নই। তুমি কি বলতে চাও মা? আমি সরাসরি জানতে চাইলাম। আমি ক্ষমা চাইতে এসেছি। শব্দটা ওনার মুখ থেকে যেন ভেঙে ভেঙে বেরোল। সব কিছুর জন্য।
আমরা তোমার সাথে যে আচরণ করেছি, যেসব কথা বলেছি, আর যেসব কথা আমাদের বলা উচিত ছিল কিন্তু আমরা বলিনি, সব কিছুর জন্য তুমি কি সত্যিই অনুতপ্ত, নাকি আমাদের ক্ষমতা বদলে গেছে বলে আজ ক্ষমা চাইছ? আমার এই প্রশ্নটা আমাদের মাঝখানে এক ভারী ধোঁয়ার মতো ঝুলে রইল। মা খানিকটা চমকে উঠলেন। দুটোই। মা শেষ পর্যন্ত স্বীকার করলেন। ওনার চোখে জল এসে পড়ল। আমি আজ বলতে বাধ্য হচ্ছি, দুটো কারণেই আমি এসেছি। আমি লুবনার সাফল্য আর সমাজের সামনে আমাদের অহংকার টিকিয়ে রাখতে এতটাই অন্ধ ছিলাম যে নিজের ভেতরের অপরাধবোধ লুকাতে নিজেকেই মিথ্যে সান্ত্বনা দিতাম। বলতাম আমরা তোমাকে বড় কোনো দায়িত্বের চাপ থেকে বাঁচাচ্ছি, কিন্তু ওটা স্রেফ মিথ্যে ছিল। তুমি বাবার সামনে আমাকে বছরের পর বছর অপমানিত হতে দেখেছ। আত্মীয় স্বজন আর বিজনেস পার্টনারদের সামনে বাবা আমাকে অপদার্থ বলেছে, আর তুমি একটা দিনও আমার পাশে এসে দাঁড়াওনি, একবারও প্রতিবাদ করনি। আমি জানি। ওনার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি জানি আমি সেই অতীত কখনো বদলাতে পারবো না, কিন্তু তনয়া, আমি তোমাকে পুরোপুরি হারাতে চাই না। আমি জানি না আমাদের সম্পর্ক আর কখনো জোড়া লাগবে কিনা, কিন্তু আমাকে চেষ্টাটা করতেই হতো। আমি এই নারীর দিকে তাকালাম যিনি 28 বছর ধরে আমার মা, যিনি ছোটবেলায় আমার চুল বেঁধে দিতেন আর বড় হওয়ার পর আমার জন্মদিনটাই ভুলে যেতেন। আমি শান্ত গলায় বললাম, আমি গত 20 বছরের ক্ষত এক নিমেষে ভুলে যাওয়ার ভান করতে পারবো না মা, তবে আমরা নতুন করে একটা সৎ সম্পর্ক গড়ার চেষ্টা করতে পারি। মা কথা বলতে পারলেন না, শুধু কান্না ভেজা চোখে মাথা নাড়লেন। এটা পুরোপুরি ক্ষমা করা ছিল না, তবে একটা নতুন শুরুর ইঙ্গিত অবশ্যই ছিল। এর 2 মাস পর আগস্ট মাসে আমি যখন ধানমন্ডি লেকের পাড় দিয়ে হাঁটছিলাম, তখন লুবনা আমাকে ফোন করল। আমি প্রথমে ফোনটা ধরতেই চাইনি। ওপাশ থেকে লুবনা বলল, তনয়া, আমি জানি আমার কোনো অধিকার নেই, তাও বলছি, আমরা কি একটু দেখা করতে পারি? আমার কিছু কথা বলা খুব দরকার। আমরা লেকের ধারের একটা বেঞ্চে এসে বসলাম। আগস্টের ভ্যাপসা গরম চারপাশটাকে যেন দম বন্ধ করে রাখছিল। লুবনাকে আজ একদম অন্যরকম দেখাচ্ছিল। সারা জীবন যে নিখুঁত সৌন্দর্যের বর্ম ও পড়ে থাকত, তা আজ কোথাও উধাও। চোখের নিচে কালচে দাগ, চুলগুলো অবহেলায় পেছনে খোপা করা। কোনো ভূমিকা ছাড়াই ও বলল, আমি গত মে মাস থেকে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি। সপ্তাহে 3 দিন থেরাপি নিচ্ছি। সেটা ভালো, খুবই যন্ত্রণাদায়ক রে। ও একটা ম্লান হাসি হাসল। সবাই যেটাকে আদর্শ সন্তানের তকমা ভাবে, ওটা আসলে কোনো উপহার নয়, ওটা অন্য রকমের একটা সোনার খাঁচা। বাবা সবসময় চাইতো আমি যেন নিখুঁত হই। প্রতিটি গ্রেড, প্রতিটি মেডেল বা ট্রফিও বাবার কাছে কখনো যথেষ্ট মনে হতো না। ওটা ছিল কেবল আরও বড় কোনো সাফল্যের প্রাথমিক ধাপ। লুবনা লেকের পানির দিকে তাকিয়ে বলতে লাগল, আর ওনারা যেটা তোমার সাথে করতেন, আমি নিজেকে বোঝাতাম এটাই হয়তো স্বাভাবিক। তুমি আমাদের চেয়ে আলাদা, আর আমি ওনাদের কথায় প্রতিবাদ না করে এক অর্থে তোমাকেই বাঁচাচ্ছি। তুমি আমাকে বাঁচাচ্ছিলে না লুবনা। না, আমি আসলে নিজেকে বাঁচাচ্ছিলাম। ও অবশেষে আমার দিকে তাকালো। কারণ আমি যদি তোমার পক্ষে কথা বলতাম, তবে বাবার পরবর্তী টার্গেট হতাম আমি নিজে। এটা কোনো অজুহাত নয় তনয়া, এটাই আসল সত্যি। তুমি এখন আমার কাছে কি চাও লুবনা? কিছুই না, আমি কোনো কিছু পাওয়ার যোগ্যই নই। ওনার গলাটা ভেঙে গেল। আমি শুধু চেয়েছিলাম তুমি এটা জানো যে আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি, সত্যি দেখতে পাচ্ছি। আর আমি খুব দুঃখিত যে এর আগে আমি কখনো তোমার দিকে তাকাইনি। আমরা দুজন দীর্ঘক্ষণ নীরবে বসে রইলাম। একই ছাদের নিচে বড় হওয়া দুজন বোন, যারা এতদিন একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা ছিল। আমি শেষ পর্যন্ত বললাম, অতীতের দিনগুলোতে আর ফিরে যাওয়া সম্ভব নয়, তবে আমি আজীবন তোমার শত্রু হয়ে বেঁচে থাকতেও চাই না। হয়তো আমরা একদম শূন্য থেকে নতুন একটা সম্পর্ক শুরু করতে পারি। লুবনার চোখ জলে ভরে গেল। আমি সেটাই চাই তনয়া। ছোটবেলায় আমি যে বোনের স্বপ্ন দেখতাম, ও হয়তো হুবহু তেমন নয়, তবে আমাদের এই সম্পর্কটা অন্তত এবার খাঁটি হতে পারত। এর ঠিক 2 মাস পর 2024 সালের নভেম্বর মাসে আমি ধানমন্ডি এলাকায় আমার নিজের একটা ফ্ল্যাটে উঠে আসলাম। ছিমছাম একটা অ্যাপার্টমেন্ট, যেখান থেকে লেকের সেই অংশটা দেখা যায় যার পাশে বসে 1965 সালে আমার দাদাজান তার প্রথম ছোট অফিসটার কাজ শুরু করেছিলেন। এই ফ্ল্যাটের ভাড়া আমার আগের যে কোনো খরচের চেয়ে বেশি হলেও এখন এটা বহন করার সামর্থ্য আমার ছিল। হোসেন গ্রুপের ডিরেক্টর অফ গ্রিন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট হিসেবে আমার বার্ষিক বেতন এবং শেয়ারের ডিভিডেন্ড মিলিয়ে এখন আমি সম্পূর্ণ স্বাবলম্বী। এই নতুন পদের আইডিয়াটা আমার নিজেরই ছিল,
পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা, রিয়েল এস্টেটের টেকসই উন্নয়ন এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের মতো আধুনিক কাজগুলো নিয়েই এই নতুন বিভাগটি তৈরি করা হয়েছে। যে ধরনের উদ্ভাবনী চিন্তাভাবনা আমার দাদাজান বেঁচে থাকলে নিশ্চয়ই সবার আগে সমর্থন করতেন। বাবা এখন মাসে একবার আমাকে ফোন করেন। খুব সংক্ষিপ্ত আর আনুষ্ঠানিক কথাবার্তা হয়। ঢাকার আবহাওয়া কেমন, আমার নতুন ফ্ল্যাট কেমন চলছে বা অফিসের কাজ কেমন, এসব সাধারণ বিষয় খোঁজ নেন। আমরা দুজনেই এমন ভাব করি যেন অতীতে আমাদের মাঝে কোনো ঝড় বয়ে যায়নি। এভাবে দূরত্ব বজায় রাখাই হয়তো আমাদের জন্য সহজ। মায়ের সাথে এখন আমার প্রতি 2 সপ্তাহে একবার দুপুরে লাঞ্চে দেখা হয়। খুব ধীরে ধীরে, কিছুটা জড়তা নিয়ে হলেও মা আমাকে একটা সমস্যা মনে না করে একজন রক্তমাংসের মানুষ হিসেবে দেখতে শিখছেন। এটা হয়তো সেই আদর্শ মা-মেয়ের রূপকথা নয়, তবে এর মাঝে অন্তত একটা সততা আছে। আর লুবনার সাথে ছুটির দিনে মাঝে মধ্যে কফি খেতে যাই। আমরা একে অপরকে নতুন করে চিনছি। ও আমাকে ওর ওপর থাকা মানসিক চাপের কথা বলে, আর আমি বুকে চেপে রাখা আমার ফেলে আসা একাকিত্বের গল্প শোনাই। আমরা কেউই অতীতের অন্যায়গুলোকে সঠিক বলার চেষ্টা করি না, তবে আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় লিখছি। আমার ফ্ল্যাটের লিভিং রুমের দেয়ালে আমি দাদাজানের সেই ছবিটা টাঙিয়ে রেখেছি, যা 40 বছর ধরে আমাদের অফিসের মেইন রুমে শোভা পেত। মাঝে মধ্যে যখন বিকেলের নরম আলো সেই ছবির উপর পড়ে, আমার মনে হয় তিনি যেন ওপর থেকে আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। মনে মনে বলি, দাদাজান, আমি পেরেছি। আপনি আমাকে পথ দেখিয়েছেন, আর আমি শুধু সেই পথে হাঁটার সাহসটুকু সঞ্চয় করেছি। 6 মাস আগেও আমি সবার চোখে অদৃশ্য ছিলাম, আর আজ আমি পুরোপুরি নিজের পরিচয়ে বাঁচতে শিখেছি। এখন পেছনে তাকালে আমি একটা জিনিস খুব ভালো বুঝতে পারি, যা 27 বছর বয়সে বোঝার ক্ষমতা আমার ছিল না। দাদাজান আমাকে তার কোম্পানির 51% শেয়ার লুবনার চেয়ে আমি বেশি যোগ্য বলে দিয়ে যাননি। তিনি ওটা আমার নামে লিখে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন ক্ষমতা আমার ভেতরের সততাকে নষ্ট করতে পারবে না, যেভাবে ওটা আমার বাবার চরিত্রকে গ্রাস করেছিল। পড়ার ক্ষেত্রে যে আমার জড়তা বা ডিসলেক্সিয়া ছিল, তা কোনো খামতি ছিল না, ওটা আমার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। ওটার কারণেই আমার ভিজুয়াল মেমোরি আর ধৈর্য অন্যদের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়েছে। বাবা মায়ের চোখে যে জিনিসটা আমাকে ধীর গতির করে রেখেছিল, সেই একই বৈশিষ্ট্যের কারণেই আমি সত্যটাকে দেখতে পেয়েছিলাম যখন বাকি সবাই চোখ ফিরিয়ে নিয়েছিল। শওকত মানুষের মূল্য বিচার করত কাগজের ডিগ্রি আর দেখনদারি পারফরম্যান্স দিয়ে, আর মোবারক হোসেন মানুষের বিচার করতেন তার চরিত্র, দয়া এবং দুর্বল মানুষের প্রতি তার আচরণের উপর ভিত্তি করে। আর আজ অবশেষে আমি নিজের মূল্য নিজে বিচার করার অধিকার পেয়েছি। আমার এই মূল্যায়ন এখন আর আমার বাবা মায়ের কটু কথা, বোনের সাফল্য কিংবা বাইরের কোনো অচেনা মানুষের মন্তব্যের ওপর নির্ভর করে না। আমার মূল্য এখন শুধুই আমার নিজের মাপকাঠিতে, আমার নিজের সত্যে প্রতিষ্ঠিত। আপনারা যারা আজ আমার এই জীবনের গল্প শুনছেন এবং এর মাঝে নিজের ছায়া খুঁজে পাচ্ছেন, যাদেরকে কোনোদিন পরিবার বা সমাজ অবহেলা করেছে, একপাশে সরিয়ে রেখেছে কিংবা বলেছে যে আপনাদের দ্বারা জীবনে কিচ্ছু হবে না, তাদের আমি একটি কথা বুক ঠুকে বলতে চাই। নিজের ভেতরের মূল্য প্রমাণ করার জন্য আপনাদের কোনো জাদুকরি বা গোপন উইলের প্রয়োজন নেই। কিন্তু আপনাদের যেটা প্রয়োজন তা হলো যেসব মানুষ কোনোদিন আপনাদের স্বীকৃতি দেবে না, তাদের কাছ থেকে জোর করে বাহবা পাওয়ার এই অন্তহীন চেষ্টা বন্ধ করার অনুমতিটা নিজেকে দেওয়া। সীমানা বা বাউন্ডারি কোনো দেয়াল নয়, ওটা হলো একটা দরজা। আপনি নিজেই ঠিক করবেন কে আপনার জীবনে প্রবেশ করবে আর কে বাইরে থাকবে। আমার পরিবার 28 বছর ধরে আমাকে আঘাত করেছে, কিন্তু নিজের শান্তি খুঁজে পাওয়ার জন্য আমার পাল্টা তাদের আঘাত করার কোনো প্রয়োজন হয়নি। আমার শুধু প্রয়োজন ছিল তাদের স্বীকৃতির আশা করা বন্ধ করে নিজেকে ভালোবাসতে শেখা। এটাই দাদাজানের দেওয়া আমার আসল উত্তরাধিকার, যা আমার কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না।